তুমি আছো কোন পাড়া, তোমার পাইনে যে সাড়া, পথের মধ্যে হাঁ করে যে রইলে হে খাড়া। তুমি আছো কোন পাড়া, তোমার পাইনে যে সাড়া, পথের মধ্যে হাঁ করে যে রইলে হে খাড়া। রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরের জ্বালা, রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে। নমস্কার, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠানের শিরোনাম কৌতুকপ্রিয় রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বলেছিলেন, কোনদিন এত বুড়ো হব না কো আমি, যাবে হাসি তামাশারে কব ছ্যাবলামি। রবীন্দ্রনাথ তার কথা রেখেছিলেন। অতি বৃদ্ধ বয়সেও তিনি সকলের সঙ্গে কৌতুক করে গেছেন, এমনকি রোগশয্যায় শুয়ে। কোনদিন হাসি তামাশাকে বিদ্রুপ করেননি। তার সেই কৌতুকপ্রিয়তা ছড়িয়ে আছে যেমন তার ব্যক্তি জীবনে, তেমনি তার রচনার মধ্যে। সে সমস্ত কৌতুকপ্রিয়তার কথা এই 2 ঘন্টার মধ্যে বলা যায় না। তার সামান্য কিছু হয়তো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারব। কিছু ব্যক্তিগত জীবনের ঘটনা, কিছু তার রচনা থেকে। ব্যক্তিগত জীবনে তিনি যে শুধু গুণীজনের সঙ্গে রঙ্গরসিকতা করেছেন তা নয়, তার মধ্যে তার ভৃত্যও আছে। অল্প পরিচিত, অপরিচিত, বেশি পরিচিত সবাই আছে। আর রচনার মধ্যে তার গানে, কবিতায়, নাটকে আমরা তার কৌতুকপ্রিয়তার অনেক নিদর্শন খুঁজে পাই। তার কৈশোর থেকেই শুরু করি। কিশোর রবীন্দ্রনাথ, তখন থেকেই তিনি সাহিত্যে অনুরাগী, সাহিত্য পড়াশুনো করেন, কিছু লেখালেখিও করেন। মাত্র 11 বছর বয়সে তিনি একটি গান লিখেছিলেন, যেটা ব্রাহ্ম সমাজেও গাওয়া হতো। গগনের থালে রবি চন্দ্র দীপক জাগে, গুরু নানকের একটি ভজনের অনুবাদ করেছিলেন তিনি। কিশোর বয়সে তিনি বৈষ্ণব পদাবলী খুব অনুরক্ত হয়ে পড়েন। একদিন এক বন্ধুকে বললেন, জানিস, ব্রাহ্ম সমাজের লাইব্রেরি ঘাঁটতে ঘাঁটতে একটা প্রাচীন পুঁথি খুঁজে পেলাম। কোন এক কবি, অখ্যাত কবি ভানুসিংহ ঠাকুরের লেখা একটা পোকায় কাটা পুঁথি পেয়েছি। তার কিছু কিছু কবিতা আমি এই খাতায় ঢুকে এনেছি বলে তিনি 2-4টে পড়ে শোনালেন বন্ধুকে। বন্ধু সেগুলি শুনে তো একেবারে অবাক। বাহ, এগুলো তো খুবই চমৎকার, এ তো বিদ্যাপতি চণ্ডীদাসকেও হার মানায়। তাহলে এই কবিতাগুলো আমরা ছাপাবো, পুরনো কবিতার নতুন সংকলন হিসেবে অক্ষয়বাবুকে বলবো এগুলো পত্রিকায় ছাপতে। তারপর সেই প্রাচীন কবি ভানুসিংহের লেখা কবিতাগুলো ছাপা হলো পত্রিকায়। সবাই খুব সুখ্যাতি করলো ভানুসিংহের। কেবল মাত্র কয়েকজন জানলো আসলে ভানুসিংহ সেই কিশোর কবি রবীন্দ্রনাথ। আর একটু বড় হয়ে, মানে এই ভানুসিংহের পদাবলী যখন লিখেছেন তার বয়স 15-16 বছরে। তারপর আর একটু বড় হয়ে 19 বছরে তিনি বিলেত যাত্রা করেন। বিলেতে গিয়ে তিনি ওদের অপেরার সঙ্গে পরিচিত হন। বিলিতি সঙ্গীতের সুর তাকে আকৃষ্ট করে। দেশে ফেরার সময় মনে মনে ঠিক করেন বিদেশি সুর দেশি সুর মিশিয়ে একটা অপেরা ধর্মী কিছু সৃষ্টি করবেন। তাই করলেন। দস্যু রত্নাকরের বাল্মীকিতে রূপান্তর তাকে খুব প্রভাবিত করেছিল।
সেই ঘটনা নিয়ে, সেই কাহিনী নিয়ে তিনি রচনা করলেন একটি অপেরাধর্মী নাটক, বাল্মীকি প্রতিভা। সেই বাল্মীকি প্রতিভায় রত্নাকর দস্যুর যেসব দস্যু দল ছিল, যেসব দস্যুরা ছিল, তাদেরকে ঘিরে তিনি অনেক রঙ্গরসিকতা করেছেন। বিশেষত একজন তো খুবই আকর্ষণীয় চরিত্র, প্রথম দস্যু। সেই প্রথম দস্যু হচ্ছে মুখেন মারিতম জগৎ। সে নিজে প্রচন্ড ভীতু, শিকারে যেতেও ভয় পায়, শিকারে গিয়ে আবার পালিয়ে আসে। কিন্তু সাঙ্গপাঙ্গরা যখন শিকার করে ফেরে, তখন সবচেয়ে বড় ভাগটা আবার সেই নিতে চায়। তো সেই প্রথম দস্যুকে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। বেজেছি এখন শর্মা ওদিকে আর নন, গোলে মালে ফাঁক তালে পালিয়েছি কেমন। বেজেছি এখন শর্মা ওদিকে আর নন, গোলে মালে ফাঁক তালে পালিয়েছি কেমন। লাঠালাঠি কাটাকাটি ভাবতে লাগে দাঁত কপাটি, লাঠালাঠি কাটাকাটি ভাবতে লাগে দাঁত কপাটি। তাই মানটা রেখে প্রাণটা নিয়ে সটকেছি কেমন, আহা সটকেছি কেমন। আসুক তারা আসুক আগে, দুনি নেব ভাগে। আসুক তারা আসুক আগে, দুনি নেব ভাগে। শান্তামিতে আমার কাছে দেখবো কে কেমন, আহা দেখবো কে কেমন। শুধু মুখের জোরে গলার চোটে লুট করা ধন নেব লুটে। শুধু মুখের জোরে গলার চোটে লুট করা ধন নেব লুটে। দুলিয়ে ঘুরে বাজিয়ে তুড়ি করবো সরগরম, আহা করবো সরগরম। এনেছি মোরা রাশি রাশি লুটের ভাগ, এনেছি মোরা রাশি রাশি লুটের ভাগ। করেছি ছাড় খার সব, করেছি ছাড় খার, কত গ্রাম পড়লে লুটে ফুটে করেছি একাকার। এনেছি মোরা রাশি রাশি লুটের ভাগ। আজকে তবে মিলে সবে করবো লুটের ভাগ। আজকে তবে মিলে সবে করবো লুটের ভাগ। এ সবান্তে কত দণ্ড ভণ্ড করুন যোগ্য জাগ। কাজের বেলায় উনি কোথা যে ভাগেন, আর ভাগের বেলায় আসেন আগে। আরে দাদা, ভাগের বেলায় আসেন আগে। এত বড় আস্পর্ধা তোদের মরে নিয়ে একই হাসি তামাশা, এখনই মুন্ড করিব খণ্ড। খবরদার রে খবরদার। হা হা ভয়া খাপ্পা বড়, এ কি ব্যাপার। হা হা ভয়া খাপ্পা বড়, এ কি ব্যাপার। আদি বুঝিবা বিশ্ব করবে নস্য, এমনি যে আকার। এমনি যোদ্ধাই উনি, পিঠেতেই দাগ, তলোয়ারে মরিচা, মুখেতেই রাগ। আরে যে এই সব সয় না প্রাণে, নাহি কি তোদের প্রাণের মায়া। দারুণ রাগে কাঁপিছে অঙ্গ, কোথারে লাঠি কোথারে ঢাল। হা হা ভয়া খাপ্পা বড়, এ কি ব্যাপার। হা হা ভয়া খাপ্পা বড়, এ কি ব্যাপার। আদি বুঝিবা বিশ্ব করবে নস্য, এমনি যে আকার। তারপর দস্যু রত্নাকর, সে তো দস্যু দলের রাজা। রত্নাকর সবাইকে ডেকে পাঠালেন, আদেশ দিলেন, আজ রাতে আমরা মা মহাকালীর পুজো করব, তাতে নরবলি দিতে হবে। তাই আদেশ করলেন, তোরা বলি উপযুক্ত মানুষ খুঁজে নিয়ে আয়। দস্যুরা অনেক খোঁজাখুঁজি করে এক বালিকাকে ধরে আনলেন। সেই বালিকার করুণ আরতি শুনে দস্যু রত্নাকরের হৃদয় বিগলিত হল, তার ভাবান্তর উপস্থিত হল। সে বললে ওই বালিকাকে মুক্ত করে দিতে, ছেড়ে দিতে। আর সেই দিন থেকে বলি পূজাও নিষিদ্ধ করলে। দস্যুরা তো অবাক,
এ আবার কি কথা? এতদিন ধরে চলে আসছে, রাজার এরকম ভাবান্তরের কারণ কি? তারপর দেখলো যে রাজা উদাসী হয়ে মনে মনে ঘুরে বেড়াচ্ছেন। দস্যুরা ঠিক করলো তারা নিজেরাই আবার বলি পূজা শুরু করবে। বালিকাকে আবার ধরে আনলো। তারপর তারা আয়োজন করলো। ছাড়বো না ভাই, ছাড়বো না ভাই, এমন শিকার ছাড়বো না, ছাড়বো না ভাই, ছাড়বো না ভাই, এমন শিকার ছাড়বো না। হাতের কাছে অমনি এলো, অমনি যাবে, অমনি যেতে দেবে কেড়ে। রাজাটা খেপেছে রে, রাজাটা খেপেছে রে, তার কথায় আর মানবো না। ছাড়বো না ভাই, ছাড়বো না ভাই, এমন শিকার ছাড়বো না। আজ রাতে ধুম হবে ভারী, নিয়ে আয় কারণ বাড়ি। আজ রাতে ধুম হবে ভারী, নিয়ে আয় কারণ বাড়ি। জেলে দে মশাল গুলো, জেলে দে মশাল গুলো, মনের মতো পুজো দেবো। নেচে নেচে ঘুরে ঘুরে, নেচে নেচে ঘুরে ঘুরে। রাজাটা খেপেছে রে, রাজাটা খেপেছে রে, তার কথায় আর মানবো না। ছাড়বো না ভাই, ছাড়বো না ভাই, এমন শিকার ছাড়বো না। এই সুযোগে প্রথম দস্যু রাজা সেজে বসলো। রাজা মহারাজা কে জানে, আমি রাজা ধীরাজ। তুমি অজিত কোতোয়াল, তুমি ওই ছড়াগুলো বড় কন্দাজ। যত সব পড়ে আছে ঠাই জুড়ে, কাজের বেলায় বুদ্ধি যায় উড়ে। পাথবার জল নিয়ে আয় ঝটপট, তোরা সব যে যার কাজ। আছে তোমার বিদ্যে সাধ্যি জানা, রাজত্ব করায় কি তামাশা পেয়েছো? আছে তোমার বিদ্যে সাধ্যি জানা। জানিস না কেটাই আমি, হেধের জানি, হেধের জানি। হাসিস নে, হাসিস নে মিছে, যারা সব আপন কাজে, যারা সব আপন কাজে। খুব তোমার লম্বা চওড়া কথা, নিতান্ত দেখি তোমায় কৃতান্ত ডেকেছে। খুব তোমার লম্বা চওড়া কথা। আহ, কাজ কি গোলমালে, না হয় রাজাই সাজালে। মরবার বেলায় মরবে ওটা, আমরা সব থাকবো ফাঁকতালে। রাম রাম হরি হরি, ওরা থাকতে আমি মরি। রাম রাম হরি হরি, ওরা থাকতে আমি মরি। তেমন তেমন দেখলে বাবা ঢুকবো আড়ালে। ওরে চল তবে শিগগিরি, আমি পূজার স্বামী গিরি। কথায় কথায় রাত পোহালো, এমনি কাজের ছিরি। কথায় কথায় রাত পোহালো, এমনি কাজের ছিরি। এদিকে দস্যু রত্নাকর উদাস হয়ে বনে ঘুরতে ঘুরতে তার আর ভালো লাগছে না, কোনো কাজ নেই হাতে। তাই আবার দস্যুদের ডেকে পাঠালেন। তিনি বললেন, আর কিছু করতে হবে না, চল আমরা কেবল শিকার করি। চল আমরা সবাই মিলে শিকারে যাই। চল চল ভাই, তারা করে মোরাই আগে যাই। প্রাণ বন খোঁজ, জীবন সেবন, চল মোরা কজন ওদিকে যাই। না না ভাই, কাজ নাই, কথা কিছু নাই, কিছু নাই। ওই ঝোপে যদি কিছু পাই। বড়া বড়া, আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে ফসকাবে শিকার। চুপি চুপি আয়, চুপি চুপি আয়, এই অসতলায় এবার ঠিকঠাক হয়ে সবে থাক। সাবধান ধরবান, সাবধান ছাড়বান। গেল গেল ওই পালায় পালায়, চল চল ছোটে পিছে আয় রে তোরা যায়। গেল গেল ওই পালায় পালায়, চল চল ছোটে পিছে আয় রে তোরা যায়। বরাহের পেছনে তো ছুটলো, কিন্তু বরাহ যেই একটু তেড়ে এসেছে, অমনি প্রাণপণে দৌড় দিয়েছে সেই প্রথম দস্যু। প্রাণ নিয়ে তোর সটকে ছিঁড়ে করবি এখন কি? ওরে বড়া করবি এখন কি? বাবারে আমি চুপ করে এই কচু বনে লুকিয়ে থাকি। প্রাণ নিয়ে তোর সটকে ছিঁড়ে করবি এখন কি? এই মরদের মুরদ খানা দেখেও কি রে ভড়কালি না? এই মরদের মুরদ খানা দেখেও কি রে ভড়কালি না? বাহবা সাবাসে তোরে, সাবাসে রে তোর ভরসা দেখি। প্রাণ নিয়ে তোর সটকে ছিঁড়ে করবি এখন কি? আরেক দস্যু তো ছাগলের মতো খেয়ে এসে হাজির। বলবো কি আর বলবো খুড়ো, আমার যা হয়েছে বণিকার কাছে। একটা বুনো ছাগল তেড়ে এসে মেরেছে ঢুম। তখন
মন যে ভারী ছিল যারে জোরে, এখন কেন করছো বাপু কোনখানে লেগেছে বাবা দি একটু সাদার মশাই দেরি নাশায় তোমার আশায় সবাই বসে, সাদার মশাই দেরি নাশায় তোমার আশায় সবাই বসে, শিকারেতে হবে যেতে মিহি কোমর বাঁধো কষে, শিকারেতে হবে যেতে মিহি কোমর বাঁধো কষে, বনবাদার সব ঘেটে ঘুটে আমরা মরি খেটে খুটে, তুমি কেবল লুটে পুটে পেট পুরাবে ঠেসে ঠুসে। কাকি খেয়ে তো ভাই আছি আমায় কেউ না ফেলেই বাঁচি, কাকি খেয়ে তো ভাই আছি আমায় কেউ না ফেলেই বাঁচি, শিকার করতে যায় কে মরতে ঢুসিয়ে দেবে বড়া মুসে, শিকার করতে যায় কে মরতে ঢুসিয়ে দেবে বড়া মুসে, ঢুকে তো পেট ভরে না সাধের পেটটি যাবে ভেসে। বহু রাজা আর বহু মন্ত্রী, এদের যে প্রশাসন, সেই প্রশাসন আমাদের কাছে খুবই পরিচিত। আমরা মোটামুটি সবসময় সেই রকম প্রশাসন একটা দেখে থাকি। তো রবীন্দ্রনাথও এই ধরনের একটা প্রশাসন নিয়ে কবিতা লিখেছেন। আসলে তার এই কবিতার বিষয়বস্তু ছিল কিভাবে হবু রাজার রাজত্বকালে জুতো আবিষ্কৃত হয়েছিল। তার কবিতার নাম জুতা আবিষ্কার। কহিল হবু, শুনো গো বহুরায়, কালকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলো লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, তোমরা শুধু বেতন লঘু মাটি, রাজার কাজে কিছুই নহে দৃষ্টি, আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোরে কি না সৃষ্টি, শীঘ্রই করিবে প্রতিকার, নইলে কার রক্ষা নাহি আর। শুনিয়া বহু ভাবিয়া হল খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে, পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে, রান্নাঘরে নাহি চড়ে হাঁড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে, অশ্রু জলে ভাষায় পাকা দাড়ি, কহিল বহু হবুর পাদপদ্মে, যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। ধুলা ভাবে না পেলে পদধুলা, তোমরা সব মাহিনা খাও মিথ্যে, কেন বা তবে খুশি এতগুলা উপাধি ধারা বৈজ্ঞানিক বৃত্তে। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। আধার দেখে রাজার কথা শুনি, যতন ঘরে আনিল তবে মন্ত্রী, যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশ বিদেশে যতেক ছিল যন্ত্রী, বসিল সবে চশমা চোখে আঁটি, ফুরায় গেল 19 পিতে নষ্ট, অনেক ভেবে কহিল গেলে মাটি, ধরায় তবে কোথায় হবে শস্য। কহিল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে। সকলে মিলে যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা 17.5 লক্ষ, ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ ও বক্ষ। ধুলায় কেহ মেলিতে নারে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য, ধুলার বেগে কাশিয়া মারে লোক, ধুলার মাঝে নগর হলো উচ্চ। কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। তখন সবে ছুটিল ঝাঁপি ঝাঁকে, মশক কাকে 21 লাখ ভিস্তি, পুকুরে বিলে রহিল শুধু পাঁক, নদীর জলে নাহিক চলে কিস্তি, জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা, পাঁকের তলে মজিল বেচা কিনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। কহিল রাজা, এমনি সব কথা, ধুলারে মারি করিয়া দিল কাদা। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতেকে গুণবন্ত, ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলার হায় নাহিক পায় অন্ত। কহিল মধু মাদুর দিয়ে ঠাকুর, ফরাসপাতি করিব ধুলা বন্ধ। কহিল কেহ, রাজারে ঘরে রাখো, কোথাও যেন না থাকে কোনো রন্ধ্র। কহিল সবে। কহিল রাজা, কথাটা বটে খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাখি রহিলে আমি বন্ধ। কহিল সবে, চামারে তবে ডাকি
চর্ম দিয়া মুড়িয়া দাও বৃদ্ধি, ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপদীর রহিবে মহাকীর্তি। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। রাজার জল ধাইল হেথা হোথা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম। যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলে তত উচিত মতো চর্ম। তখন ধীরে চামার কুলপতি ঈষৎ হেসে কহিল এসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ। নিজের দুটি চরণ ঢাকো তবে, ধরণী আর ঢাকিতে নাহি হবে। কহিল রাজা, এত কি হবে সিধে, ভাবি আমল সকল দেশে শুদ্ধ। মন্ত্রী কহে, ব্যাটারে শুলে বিধে, তারার মাকে করিয়া রাজ রকরুদ্ধ। রাজার পদ চর্ম আবরণে, ঢাকিল বুড়া বসিয়া পদপান্তে। মন্ত্রী কহে, আমারও ছিল মনে, কেমন বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু, রক্ষা পেল ধরা। আমি বলেছি যে আজকের কৌতুকপ্রিয়তা, রবীন্দ্রনাথের কৌতুকপ্রিয়তা কিছু ঘটনা তার ব্যক্তি জীবন থেকে নেয়া, কিছু তার রচনা থেকে নেয়া। এবার আমরা ফিরে আসছি তার এক ব্যক্তি জীবনের ঘটনায়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে বিচিত্রা বলে একটি পত্রিকা প্রকাশিত হতো, আর সেই পত্রিকা প্রকাশকে কেন্দ্র করে সেখানে একটা সাহিত্যিকদের আড্ডাও বসত। আড্ডায় সব বড় বড় সাহিত্যিক আসতেন। তো কিছুদিন ধরে দেখা যাচ্ছিল সেখানে জুতো চুরি হয়ে যাচ্ছে, জুতো খুলে ভেতরে ঢুকছে, তারপরে আড্ডা সেরে যখন বেরোচ্ছে জুতো নেই। তো সবাই খুব সতর্ক হলো, বিশেষত শরৎচন্দ্র, সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি করলেন কি, জুতো খুলে একটা খবরের কাগজে মুড়ে বগল দাবা করে ঘরের মধ্যে ঢুকলেন। ব্যাপারটা কেউ একটা দেখে রবি ঠাকুরকে ইঙ্গিতে দেখিয়ে দিলেন। তখন রবি ঠাকুর শরৎচন্দ্রকে বলছেন, ওই শরৎ, তোমার বগলে ওটা কি পুঁথি, কোন পুঁথি? শরৎচন্দ্র তো খুব অপ্রস্তুত। রবীন্দ্রনাথ নিজেই উত্তরটা দিলেন, বুঝেছি বুঝেছি, ওটা হচ্ছে কলিযুগের পাদুকা পুরাণ। (1291 সালে রবীন্দ্রনাথের ভাগ্নী স্বর্ণকুমারী দেবীর কন্যা হিরণময়ী দেবীর বিয়ে হয়। সেই বিয়েকে কেন্দ্র করে ঠাকুরবাড়িতে বিরাট উৎসব, উৎসব মানে আমাদের মতো ঢাকঢোলের উৎসব নয়। সেই উৎসবে গান বাজনা হতো, নাটক হতো, সবাই মিলে গান লেখা হতো, তাতে সুর দেয়া হতো। তো সেই বিয়েকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, অক্ষয় চৌধুরী সবাই মিলে গানটা লিখতে শুরু করে দিলেন। সবাই মিলে সুরটুরো করছেন। তবে ওরা কিন্তু জিনিসপত্র গুছিয়ে রাখতেন না, রবীন্দ্রনাথ গুছিয়ে রাখতেন। তার নিজের লেখা হোক বা না হোক, সে গানগুলো তিনি গুছিয়ে রেখেছিলেন এবং বিবাহ উৎসবে সেগুলি সংকলিত হয়েছে। তো সেই বিবাহ উৎসব থেকে একটি গান, এটি যে কার প্রকৃত লেখা সে আমরা জানি না, তবে বিবাহ উৎসবের মধ্যে আমরা পাই গানটা। তুমি আছো কোন পাড়া, তোমার পাইলে যে সাড়া, পথের মধ্যে হাঁ করে যে রইলে খাড়া। তুমি আছো কোন পাড়া, তোমার পাইলে যে সাড়া, পথের মধ্যে হাঁ করে যে রইলে খাড়া। তুমি আছো কোন পাড়া, রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা। রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা। এর কাছে কি হৃদয় জ্বালা, তোমার সকল সৃষ্টি ছাড়া। তুমি আছো কোন পাড়া, তোমার পাইলে যে সাড়া, পথের মধ্যে হাঁ করে যে রইলে খাড়া। তুমি আছো কোন পাড়া, রাঙায় ধর নয়ন কালো, ভরা পেটে লাগে ভালো। রাঙায় ধর নয়ন কালো, ভরা পেটে লাগে ভালো। এখন পেটের মধ্যে নাড়িগুলো দিয়েছে তাড়া। তুমি আছো কোন পাড়া, তোমার পাইলে যে সাড়া, পথের মধ্যে হাঁ করে যে রইলে খাড়া। তুমি আছো কোন পাড়া। 1290 সালে মিশরের কায়রো থেকে ফেরার পথে জাহাজের ডেকে বসে রবীন্দ্রনাথ একটি গান রচনা করেছিলেন।
পরে আমরা গানটি পাই প্রকৃতির প্রতিশোধের মধ্যে। প্রিয় তোমার ঢেকি হলে যেতে বেঁচে, ঢেকি হলে যেতে বেঁচে, রাঙা চরণ তলে নেচে নেচে, ঢেকি হলে যেতে বেঁচে, ঢেকি হলে যেতে বেঁচে, ঢিপ ঢিপিয়ে যেতেন মারা, মাথা খুঁড়ে হতে মেশারা, ঢিপ ঢিপিয়ে যেতেন মারা, মাথা খুঁড়ে হতে মেশারা, আবার কানের কাছে কচকচিয়ে মানটি তোমার নিতে মেজেছে, কানের কাছে কচকচিয়ে মানটি তোমার নিতে মেজেছে, ঢেকি হলে যেতে বেঁচে, প্রিয় তোমার ঢেকি হলে যেতে বেঁচে। রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতবর্ষের প্রথম ভারতীয় আইসিএস। তিনি যখন নাসিকে কর্মরত, রবীন্দ্রনাথ গেছেন সেখানে বেড়াতে। সেখানে তার সঙ্গী ছিল ভাইপো সুরেন্দ্রনাথ আর ভাইঝি ইন্দিরা। আর সুরেন্দ্রনাথের তখন কত বয়স হবে, এই স্কুলে ভর্তি হওয়ার বয়স, ইন্দিরা তো আরো ছোট। তো সুরেন্দ্রনাথকে স্কুলে ভর্তি হওয়ার জন্য কলকাতায় চলে আসতে হলো মায়ের সঙ্গে। তো খুড়ো রবীন্দ্রনাথ ভাইঝি ইন্দিরাকে নিয়ে থাকলেন, তবে সেই থাকাটা খুব একটা সুখকর হয়নি। সে কথাই তিনি লিখছেন তার ভাইপোকে একটি চিঠিতে, নাসিক হইতে খুড়ার পত্র। কলকাতা में चला गया रे सुरेन बाबू मेरा, सुरेन बाबू आसल बाबू सकल बाबू को सेरा, खुड़ा साहब को काय को नहीं पतिया भेजो बच्चा, महीना भर कुछ खबर मिले ना ये तो नहीं अच्छा। टपल टपल कहाँ टपल रे, कपाल हमारा मंदो, सकाल कराते नहीं मिलता टपल को नाम बंद। घर को जाके काय को बाबा तुमसे हमसे फरका, 2-4 कलम लिख दे होंगे, इसमें क्या है हरकत। प्रवास के एक सीमा पर हम बैठ के आसी अकला, श्री बाबा के वास्ते आंख से बहुत पानी निकला। सर्वदा मन केमन करता, केंदे उठता हृदय, भात खाता स्किल जाता सुरेन बाबू निर्दय। मुंडा दुखे हू करके निकले हिंदुस्तानी, असंपूर्ण ठेकता काने बंगाला को जबानी। मेरा ऊपर जुलुम करता तेरी बहन भाई, की करेंगा कोथाई जाऊंगा फेरे नहीं पाई। बहुत देर से गाल टिकता दोनों आंगली देके, बिलाती है कोई नहीं बजना बजाता ठेके ठेके। कभी कभी निकट आके ठोड़ में चिमटी काटता, कांची लेकर पकड़ा पकड़ा चूल दिलो सब छांटता। जज साहब कुछ बोलता नहीं, रोका कर रे बेटा, कहाँ गए रे जज साहब की बेटा। गाड़ी चढ़ के लैट्रिन पढ़ के तुम तो जाता स्किल, छोटे नाके चिमटी खा के हमारा बहुत मुश्किल। यदि क्या बार पार्टी होता, चलने को भी जाता, जिमखाना में हिम एवं थोड़ा बिस्कुट खाता। तुम छड़ा कोई समझे ना तो हमरा दुरावस्था, बहन तेरी बहुत मेरी खिलखिल करके हंसता। चिट्ठी लिखियो माँ के दियो बहुत बहुत सलाम, আজকের মতো তবে বাবা বিদায় হোকে গেলাম। রবীন্দ্রনাথ সমালোচনা প্রসঙ্গে বলেছেন যে সমালোচনা এমন একটা কাজ, ধরা যাক এমন একটা ব্যবসা যেখানে কোনো মূলধন লাগে না, মানে যে কেউ সমালোচক হতে পারে। আর শিল্প সাহিত্যের সমালোচক যদি অরসিক হন তাহলে শেষ। তো সেই অরসিক সমালোচকের খপ্পরে তাকেও পড়তে হয়েছিল বোধহয়, না হলে তিনি লিখবেন কেন রসিকতার ফলাফল। রসিকতার ফলাফল আর কিছুই না, মাসিক পত্রে একটি ভারী মজার প্রবন্ধ লিখিয়েছিলাম। পড়িয়া অন্তরঙ্গ বন্ধুরা তো হাসিয়াছিলই, আবার শত্রুপক্ষ খুব হাসিতেছে। কষ্ট
অষ্টপাইকা, সাপটি বাড়ি ও টাঙ্গাইল হইতে 3 জন পাঠক জিজ্ঞাসা করিয়া পাঠাইয়াছেন প্রবন্ধটির অর্থ কি। তাহাদের মধ্যে একজন ভদ্রতাবশত অনুমান করিয়াছেন ইহাতে ছাপাখানার গলদ আছে, আর একজন অনাবশ্যক সহৃদয়তাবশত লেখকের মানসিক অবস্থা সম্বন্ধে উৎকণ্ঠা প্রকাশ করিয়াছেন। তৃতীয় ব্যক্তি আশঙ্কা ও অনুমানের অতীত অবস্থায় উত্তীর্ণ, বস্তুত আমিই তাহার জন্য উৎকণ্ঠিত। শ্রীযুক্ত পাঁচকড়ি পাল হবিগঞ্জ হইতে লিখিতেছেন, গোবিন্দবাবুর প্রবন্ধের উদ্দেশ্য কি? ইহাতে কি ফরাসডাঙ্গার কাঁতিদের দুঃখ ঘুচিবে? দেশে যে এত লোককে খ্যাপা কুকুরে কামড়াইতেছে, এই প্রবন্ধে কি তাহার কোন প্রতিকার কল্পিত হইয়াছে? অজ্ঞান ও তিমির নিবারণী পত্রিকায় উক্ত প্রবন্ধের সমালোচনা লিখিত হইয়াছে। গোবিন্দবাবু যদি সত্যই মনে করেন দেশে ধানের ক্ষেতে পাটের আবাদ হইয়া চাষীদের অবস্থার উন্নতি হইতেছে, তবে তাহার এই প্রবন্ধের সঙ্গে আমাদের মতের মিল নাই। আর যদি তিনি বলিতে চান পাট ছাড়িয়া ধানের চাষই শ্রেয়, তবে সে কথাও সম্পূর্ণ সত্য নয়। কিন্তু কোনটি যে তাহার মত, এই প্রবন্ধ হইতে নির্ণয় করা ভারী দুরূহ। দুরূহ সন্দেহ নাই, কারণ পাটের চাষ সম্বন্ধে আমি কোনো কথাই বলি নাই। জ্ঞান প্রকাশ বলিয়াছেন, লেখার ভাবে আভাসে বোধ হয় বাল বিধবার দুঃখে লেখক আমাদের কাঁদাইবার চেষ্টা করিয়াছেন। কিন্তু কাঁদা তো দূরের কথা, প্রথম হইতে শেষ পর্যন্ত আমরা হাস্য সংবরণ করিতে পারি নাই। হাস্য সংবরণ করিতে না পারার জন্য আমি সম্পূর্ণ দায়ী, কিন্তু অকস্মাৎ ভাবে আভাসে যাহা বুঝিয়াছিলেন তাহা সম্পূর্ণ নিজ গুণে। সম্মার্জনী নামক সাপ্তাহিক পত্রে লিখিয়াছেন, হরিহরপুর মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে গোবিন্দবাবুর যে শুভভিক প্রবন্ধ প্রকাশিত হইয়াছে তাহা প্রাঞ্জল ওজস্বী হইয়াছে সন্দেহ নাই, কিন্তু একটি বিষয়ে আমরা অত্যন্ত দুঃখিত ও মর্মাহত হইলাম। তিনি পরের ভাবকে অনায়াসে নিজের বলিয়া জ্বালাইয়াছেন। এক স্থলে বলিয়াছেন, জন্মিলেই মরিতে হয়। এই চমৎকার ভাবটি যদি গ্রিক পণ্ডিত সক্রেটিসের গ্রন্থ হইতে চুরি না করিতেন, তবে তাহার মৌলিকতার প্রশংসা করিতাম। নিম্নে আমরা কয়েকটি চোরাইমালের নমুনা দিতেছি। গিবন বলিয়াছেন, দেশে রাজা না থাকিলে সমূহ বিশৃঙ্খলা ঘটে। গোবিন্দবাবু লিখিয়াছেন, একই অরাজকতা তাই অনাবৃষ্টি, গণ্ডস্যও করে বিস্ফোরকম। সংস্কৃত শ্লোকটিও কালিদাস হইতে চুরি। রাজকে নিয়ে একটি বর্ণনা আছে, আকাশে পূর্ণচন্দ্র উঠিয়াছে, সমুদ্রের জলে তাহার জ্যোৎস্না পড়িয়াছে। গোবিন্দবাবু লিখিয়াছেন, পঞ্চমীর চাঁদের আলো রামধন বাবুর টাকের ওপর চিকচিক করিতেছি। কি আশ্চর্য ছুরি, কি অদ্ভুত দুঃসাহসিকতা, কি অপূর্ব প্রতারণা। সংবাদ সার বলেন, রামধন বাবু যে নিয়োগী পাড়ার শ্যামাচরণ ত্রিবেদী, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। শ্যামাচরণ বাবুর ডাক নাই বটে, তবে আমরা সন্ধান লইয়াছি তাহার মধ্যম ভ্রাতস্পুত্রের মাথায় অল্প অল্প টাক পড়িতে আরম্ভ করিয়াছে। এরূপ ব্যক্তিগত উল্লেখ অতিশয় নিন্দনীয়। আমার নিজেরই কেমন গোলমাল ঠেকিতেছে। আমার প্রবন্ধ যে হরিহরপুর মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে লিখিত, তৎসম্বন্ধে সম্মার্জনীর যুক্তি একেবারে অকাট্য। হরিহরপুর 24 পরগনা না তিব্বত না হাঁসখালি সাব ডিভিশনের অন্তর্গত আমি কিছুই অবগত নহি। সেখানে যে মিউনিসিপ্যালিটি আছে বা ছিল বা ভবিষ্যতে হইবে, তাও আমার স্বপ্নের অগোচর। অপরপক্ষে আমার প্রবন্ধে আমি নিয়োগী পাড়ার শ্যামাচরণ ত্রিবেদী মহাশয়ের প্রতি অন্যায় কটাক্ষপাত করিয়াছি, এ সম্বন্ধেও সন্দেহ করা কঠিন। সংবাদ স্যার এমন নিপুণ ভাবে প্রমাণ প্রয়োগ করিয়াছেন যে তাহাতে ছুঁচ চালাইবার জো নাই। আমি একজনকে চিনি বটে, কিন্তু সে বেচারা আবার নিয়োগী নয়, মজুমদার। তার বাড়ি নিয়োগী পাড়ায় নয়, ঝিনিদহে। আর তার ভ্রাতুষ্পুত্রের মাথায় টাক থাকা তো চুলায় যাক, তার ভ্রাতুষ্পুত্রই নাই। দুজন ভাগিনেও আছে বটে। যাহারা বলেন আমি বরাকরের পাথরিয়া কয়লা খনির মালিকদের চরিত্রের কালিমার সহিত উক্ত কয়লার তুলনা করিয়াছি, তাহারা যদি অনুগ্রহ করিয়া উক্ত কয়লা খনি আছে কিনা এবং কোথায় আছে এবং থাকিলেই বা কি, এ সম্বন্ধে বিশদ আমাকে লিখিয়া পাঠান, তবে খনি রহস্য সম্বন্ধে আমার অজ্ঞতা দূর হইয়া যায়। যিনি যাহাই বলুন, লুনের ট্যাক্স, বিধবা বিবাহ কিংবা গাওয়া ঘি সম্বন্ধে যে আমি কোনো কথাই বলি নাই, সে কথা শপথ করিয়া বলিতে পারি। এদিকে ঘরেও গোল বাঁধিয়াছে। গভীর চিন্তাশীলতার পরিচয় স্বরূপ আমি এক স্থলে লিখিয়াছিলাম, এ জগৎটা পশুশালা। আমার ধারণা ছিল ইহাতে পাঠকেরা হাসিবে। অন্তত 3 জন পাঠক যে হাসেন নাই তাহার প্রমাণ পাইয়াছি।
প্রথমত শ্যালক আসিয়া আমাকে গাল পাড়িল, বলিল আমি তাহাকে পশু বলিয়াছি। আমি বলিলাম, বলিলে কোনো অন্যায় হয় না, কিন্তু তোমার দীপ আমি বলি নাই। ভ্রাতার অপমানে ব্রাহ্মণী পিতার ঘরে যাইবেন বলিয়া শাসাইতেছেন। জমিদার পশুপতিবাবু থাকিয়া থাকিয়া রাগে তাহার গোঁফ জোড়াটা বিড়ালের ন্যায় ফুলাইয়া তুলিতেছেন। তিনি বলেন, তাহাকে শ্যালক সম্বোধন করিয়া আমি অনধিকার চর্চা করিয়াছি, এবং লোক সমাজে তিনি আমার সম্বন্ধে যেসব আলোচনা করিতেছেন তাহা মোটেই সুশ্রাব্য নহে। এদিকে পাকড়াশি বাড়ির জগৎবাবু চা খাইতে খাইতে আমার প্রবন্ধ পড়িয়া অট্টহাস্যের সঙ্গে চায়ের রুটির কণায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির কৃত্রিম দৃষ্টান্ত রচনা করিতেছিলেন, কিন্তু যেই মাত্র পড়িলেন জগৎটা পশুশালা, অমনি তাহার হাস্যের বেগ থামিয়া গিয়া গলায় চা বাঁধিয়া গেল। লোকে ভাবিল ডাক্তার ডাকিবার সবুর সহিবে না। পাড়াশুদ্ধ লোকের ধারণা আমার প্রবন্ধে আমি তাহাদের পরম পূজনীয় জ্যাঠা, খুড়শ্বশুর কিংবা ভাগ্নি জামাই সম্বন্ধে কোনো না কোনো সত্য কথার আভাস দিয়াছি। তাহারা যে আমার ক্ষণভঙ্গুর মাথার খুলিটার উপর লক্ষ্যপাত করিবে এমন কথা প্রকাশ করিতেছে। আমার প্রবন্ধের গভীর অভিপ্রায়টি যে কি তৎসম্বন্ধে আমার কথা তাহারা বিশ্বাস করিতেছে না, কিন্তু আমার প্রতি তাহাদের গভীর অভিপ্রায়টি যে কি তৎসম্বন্ধে তাহাদের কথা অবিশ্বাস করিবার কোনো হেতু আমার পক্ষে নাই। বস্তুত তাহাদের ভাষা দিনে দিনে অত্যন্ত স্পষ্ট হইয়া উঠিতেছে। মনে করিয়াছি ভাষা বদলাইতে হইবে, আমার রচনার ভাষা বদলানো আবশ্যক। আর যাকে করি লোককে হাসাইবার চেষ্টা করিব না। 1299 সালে সাধনা পত্রিকায় প্রকাশিত হয় একটি আষাঢ়ী গল্প। তারপর সেই অবলম্বনে 1340 সালে রচিত হয় তাসের দেশ, একটি অপেরাধর্মী নাটক। সেই তাসের দেশের নিয়ম কানুন খুব কড়া। তাসেরা সেসব কড়া নিয়মের মধ্যে আবদ্ধ এবং সেগুলো নিখুঁতভাবে পালন করে চলে। সেই তাসের দলের একটি গান, চিরতন হরতন ইশকা বন, চিরতন হরতন ইশকা বন, অতি সনাতন ছন্দে করতেছে নর্তন, চিরতন হরতন ইশকা বন। কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে, কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে, কেউ শুয়ে শুয়ে ঘুমে করে গান করতন, চিরতন হরতন ইশকা বন। নাহি শুনে কথা কিছু, একটু না হাসে সামনে যে আসে চলে তারি পিছু পিছু। নাহি শুনে কথা কিছু, একটু না হাসে সামনে যে আসে চলে তারি পিছু পিছু। বাধা তার পুরাতন জালটা, নাই কোনো উল্টা পাল্টা, বাধা তার পুরাতন জালটা, নাই কোনো উল্টা পাল্টা, নাই পরিবর্তন, চিরতন হরতন ইশকা বন, চিরতন হরতন ইশকা বন। অতি সনাতন ছন্দে করতেছে নর্তন, চিরতন হরতন ইশকা বন। 1322 সালে তিনি রচনা করেন আরেকটি নাটক ফাল্গুনী। তাতেও তিনি এই নিয়ম নীতি, সেই আচার আচরণের অত্যন্ত শৃঙ্খলা একে বিদ্রুপ করেছেন। সেখানে তিনি বসন্তের প্রেক্ষিতে এক নবযৌবনের দল সৃষ্টি করেছেন, যাদের কাজই হলো নিয়ম ভাঙা, যারা উল্টো কথা বলে, উল্টো পথে চলে। সেই তরুণদের একটি গান, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। পুঁথির কথা কইনে মোরা, পুঁথির কথা কইনে মোরা, উল্টো কথা কই, গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা,
ভালো মানুষ নয়। জন্ম মোদের গ্রহ স্পর্শে সকল আনা সৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। জন্ম মোদের গ্রহ স্পর্শে সকল আনা সৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। আজাদ রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা, আজাদ রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা। আমাদের আর নাই যে গতি, আমাদের আর নাই যে গতি, ভেসেই চালাবো গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। শান্তিনিকেতনে একবার তাসের দেশ অভিনয় হবে। সেখানে রুইতনের রোলটা করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। তখন অনিল চন্দ্রকে ধরা হলো ওই রুইতনের রোলটা করার জন্য। অনিল চন্দ্র তো কিছুতেই রাজি হবেন না। তিনি খাস সিলেটি, তার উচ্চারণে সিলেটি টান। তিনি মেঘকে মেঘ বলতে পারেন না, ম্যাঘ বলেন। তো রবীন্দ্রনাথ অনেক কষ্টে তাকে রাজি করিয়ে তারপর স্ক্রিপ্টে কিছু পরিবর্তন করলেন, যেমন মেঘ কেটে করে দিলেন কুয়াশা। তো যাই হোক, একদিন মহড়া চলছে, এমন সময় চাকর বনমালী একটা থালায় অনেকগুলো কেক নিয়ে এসে হাজির। সে বলে, দিদিমণি এই কেকগুলো পাঠিয়ে দিলেন, আপনারা কেক খান। রবীন্দ্রনাথ কেকের থালাটা নিয়ে বললেন, আমরা তো কেক খাই না, যিনি মেঘকে ম্যাক বলেন তাকে কেক খাওয়াও, বলে থালাটা অনিল চন্দ্রের দিকে এগিয়ে দিলেন। কলকাতার দুই বাবু, উদয় বাবু এবং অক্ষয় বাবু, দুজনের খুব ভাব। একদিন উদয় বাবু অক্ষয় বাবুকে নেমন্তন্ন করেছেন তার বাগান বাড়িতে। উদয় বাবু অক্ষয় বাবুকে তার বাগান বাড়িতে নেমন্তন্ন করেছেন। তো অক্ষয় বাবু অফিস থেকে বেরিয়ে পোঁচা ধুলিয়ে বাগান বাড়িতে এসে হাজির, কিন্তু উদয় বাবু নেই। যাই হোক, এসে যাবে নিশ্চয়ই। আজ আচ্ছা জব্দ করেছি, বাবু রোজ আমাদের স্কন্ধে বিনামূল্যে বিনা মাসুলে ইয়ার্কি দিয়ে বেড়ান আর লম্বা চড়া কথা কন। মশাই এক বছর খানিক ধরে রোজ বলে, আজ খাওয়াবো, কাল খাওয়াবো, খাওয়াবার নামই নেই। যতখানি আশা দিয়েছে তার সিকি পরিমাণ যদি আঘাত দিত, তাহলে এতদিনে 3টে রাজস্ব যোগ্য হতে পারত। যাকে আজ তো বহু কষ্টে একটা নিমন্ত্রণ আদায় করা গেছে, কিন্তু 2 ঘন্টা বসে আছি, এখনো তার দেখা নেই। থমকি দিলে না তো? হরে ভিতর নাম, ভূত না মুদ না হরে চন্দ্রকান্ত। আচ্ছা বাবু, তাই সেই। তা বাবু চন্দ্রকান্ত, তোমার বাবু কখন আসবে বলো দেখি? কি বললি? বাবু হোটেল থেকে খাবার কিনে আনতে গেছে। বলছি আজ তবে তো রীতিমতো খানা। কি দেখিও দিব্যি জমে এসেছে। মাটন চাপের হাড়গুলি একেবারে পালিশ করে হাতির দাঁতের চুষি কাঠির মতো চকচকে করে রেখে দেবো। একটা মুরগির কারি অবশ্যই থাকবে, কিন্তু কতক্ষণই বা থাকবে। আর 2 রকমের 2টো পুডিং যদি আপনি চেঁচে পূজার চিনের রসনগুলোকে একেবারে কাছে আয়না বানিয়ে দেবো। আর যদি মনে করে ডজন 2-3 ওয়েস্টার উঠিয়ে নেয়, তাহলে বুঝুন বেশ পরিবাটি রকমের হয়। আজ সকাল থেকে ডান্সের নাচছে, বলে ওয়েস্টার বেটি আসবে। বলি, ও চন্দ্রকান্ত, তোমার বাবু কখন গেছেন বলো দেখি? অনেকক্ষণ গেছেন, তবে আর আসতে বিস্তর বিলম্ব নেই। ততক্ষণ অ্যাকচুয়ালি তামাক দাও না, অনেকক্ষণ ধরে বলছি, কিন্তু তোমার কোনো গা দেখছি নেই। তামাক বাইরে নেই, বাবু বন্ধ করে রেখে গেছেন, এমন তো কখনো শুনিনি। বলি, এটা কোম্পানির কাগজ নয়, কি আর করা যায়। আমি আবার একটু একটু আফিম খাই, তামাক না হলে তো আর পারি না। মেধো, সরি, চন্দ্রকান্ত, বলছিলাম কি কোনো মতে মালিকের কাছ থেকে হোক, যেখান থেকে হোক, 1 চিলিম জোগাড় করে দিতে পারো না ভাই? কি বললে? দোকান থেকে কিনে আনতে হবে? পয়সা চাই? আচ্ছা বাবু, তাই সে। এই না 1 পয়সার তামাক চট করে কিনে নিয়ে এসো। হ্যাঁ, এখানে 1 পয়সার তামাক পাওয়া যায় না বাবু। আমাকে কি মুচি খোলার নবাব বলে তোমার ভ্রম হয়েছে? 16 টাকা ভরি অঙ্গুরি তামাক না হলেও আমার কষ্ট সৃষ্টি চলে যায়, 1 পয়সাতেই ঢের হবে। যাও, কুকুরকেও কিনে আনতে হবে। কেন? সেও তোমার বাবু লোহার সিন্ধুকে তুলে রেখে গেছেন নাকি? আচ্ছা, বাংলার ব্যাংকে সেফ ডিপোজিট করে আসেননি কেন? ওরে বাসরে, তো ভালো জায়গায় এসে পড়া গেল দেখছি। তাই না, এই 6টি পয়সা ট্রামের জন্য রেখেছিলাম, উদয় ফিরে এলে সুদ শুদ্ধ আদায় করে নিতে হবে।
ও, এই বুঝি বাবুর বাগান বাড়ি। আচ্ছা, তাহলে ভদ্রাসন বাড়িখানা কিরকম হবে না জানি, কড়িগুলো মাথায় ভেঙে না পড়লে বাঁচি। এইটা একখানি ভাঙা চৌকি আসবাবের মধ্যে, না যেরকম দেখছি আমার ভর সইবে না। সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেল, আর তো পারি না। এবারে খবরের কাগজ বিছিয়ে মাটিতে বসা যাক। যদি জোটে রোজ বিনি পয়সার ভোজ, যদি জোটে রোজ বিনি পয়সার ভোজ, বিনি পয়সার ভোজ এমনি বিনি পয়সার ভোজ, যদি জোটে রোজ এমনি বিনি পয়সার ভোজ। দেশের পরে দেশ শুধু মাটনকারি ফিস, সঙ্গে তারি হুইস্কি সোডা, সঙ্গে তারি হুইস্কি সোডা, 2-4 রয়্যাল ডোজ, যদি জোটে রোজ বিনি পয়সার ভোজ। পরের তহবিল চুকায় উইলসনের বিল, আজি মনের সুখে হাসো মুখে, কে কার রাখে খোঁজ, যদি জোটে রোজ এমনি বিনি পয়সার ভোজ। কইলে তামা গেল ও কিরে, শুধু বলকে হুঁকো কই, কি বললি? এখানে 6 পয়সায় হুঁকো পাওয়া যায় না, কলকাতার দাম 2 আনা। দেখো বাবু চন্দ্র, বাইরে থেকে দেখে আমাকে যতটা বোকা মনে হয় আমি ততটা নই। শরীরটা যত মোটা, বুদ্ধিটা তার চেয়ে কিঞ্চিত সূক্ষ্ম। তোমার বাবু যে হুঁকোটা কলকাতা তামাকটা পর্যন্ত আয়রন চেস্টে তুলে রেখে দেন, তখন তার কারণ বোঝা গেল। এবং তোমার মনে রত্নটিকেই বাইরে রাখা তার ভুল হয়েছে। বোধহয় বেশি দিন থাকতে হবে না, কোম্পানি বাহাদুর একবার খবরটি পেলেই পাহারা বসিয়ে খুব হেফাজতের সঙ্গেই তোমাকে রাখবেন। যাকে এখন তো আর বলতে পারি না, যাও দাও তামাক দাও। বাবাজি কোথাকার তামাকে এই যে উইল করে টানতে হয়, এর 2 টান টানলে সব বাবা ভোলানাথের মাথার চাঁদি ফট করে ফেটে যায়, নন্দী ডিঙ্গির ভিড়মি লাগে। কাজ নেই বাবু, থাক বাবু আগে আসুন। কিন্তু তার আসবার জন্য তো কোন রকম তাড়া দেখছি না, সে বোধহয় পার্টিগুলো একটি একটি করে শেষ করছে। এদিকে আমার পেট এমনি জ্বলে উঠেছে যে মনে হয় কোঁচায় আগুন ধরে যাবে। তৃষ্ণাও পেয়েছে, কিন্তু জল চাইলে আমাদের চন্দ্রকান্ত বলে বসবেন গ্লাস কিনে আনতে হবে, বাবু বন্ধ করে রেখে গেছেন। কাজ নেই বাবু, থাক, তার চেয়ে বরং বাগানের ডাব খাওয়া যাক। ওই চন্দ্র, একটি কাজ করতে পারো, বাগান থেকে চট করে একটি ডাব করে আনতে পারো, বড় চেষ্টা পেয়েছে। কেন 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 ডাব পাওয়া যাবে না কেন? বাগানে তো ডাব বিস্তর থেকে গেল। কি বললে? সব কাজ জমা দেওয়া হয়েছে, তা হোক না বাবু, একটি ডাবও কি মিলবে না? পয়সা চাই, পয়সা তো আর নেই, সঙ্গে মাইনের টাকা আছে, কিন্তু ওকে ভাঙাতে দিতে সাহস হয় না। এখনো কোম্পানির মুলুকে যে এত বড় একটি ডাকাত বাইরে ছাড়া আছে জানতুম না, যাকে এখন উদয় এলে বাঁচি। ওই ওই পায়ের শব্দ শুনছি, ওরে উদয়, ওরে তুমি আবার কে হে? বাবু তোমাকে পাঠিয়ে দিলেন, তার চেয়ে নিজে এলেই তো ভালো করতেন। ফিরে যে মারা গেলুম। হোটেলের বাবু, কেরানি বাবু, এই তার সঙ্গে তো আমার কোন রকম আত্মীয়তা নেই। কিছু খাবার পাঠিয়েছেন বলতে পারো? এই অয়েস্টার প্যাটি পাঠাননি, বিল পাঠিয়েছেন, কৃতার্থ করেছেন আর কি। যে বাবুটির নামে বিল তিনি এখানে উপস্থিত নেই। আরে না রে না, আমি না, এও তো ভালো বিপদে পড়লো। আরে মায়েরই না, কি বেরো। আরে বাবা, তোমাকে ঠকিয়ে আমার লাভ কি বাবু? আমি এখানে নিমন্ত্রণ খেতে এসে 3 ঘন্টা বসে আছি, তুমি হোটেল থেকে আসছো, তবু তোমাকে দেখে অনেকটা তৃপ্তি হচ্ছে। বোধহয় তোমার এই চাদরখানা সেদ্ধ করলে নিলেন। না 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 না, আমি তোমার চাদর নেবো না, কিন্তু তাই বলে বিলটিও চাইনি। ওগো না গো না, আমি উদয় বাবু নই, আমি অক্ষয় বাবু। কি বেরো, আমার নাম আমি জানি না, তুমি জানো। আচ্ছা অত বলে কাজ কি বাবু, তুমি নিচে গিয়ে একটু বসো, উদয় বাবু এক্ষুনি আসবেন।
বিধাতা এই জন্যই কি সকালবেলায় ডানচোখ নাচিয়েছিলে হোটেল থেকে ডিনার না এসে বিদেশে উপস্থিত। সখী হে সখী কি মোর করম ভেলা তিয়াসা লাগিয়া জলদোষে দিনু বজর পড়িয়া গেল। সখী কি মোর করম ভেলা। হে বিধি, তোমারই বিচারে সমুদ্র মন্থনে একজন পেলে সুধার, একজন পেলে বিষ। হোটেল মন্থনেও কি একজন পাবে মজা আর একজন পাবে তার বিল। বিলটিও তো কম দিনের নয় দেখছি। তুমি আবার কে হে? বাবু তোমাকে পাঠিয়ে দিলেন। তোমার বাবু তো বড্ড ভদ্রলোক দেখছি, কিন্তু তিনি কি ভেবেছেন তোমার মুখখানি দেখলেই আমার ক্ষুধা তৃষ্ণা দূর হবে? তোমার বাবু তো বড্ড ভদ্রলোক দেখছি। কি বললে? কাপড়ের দাম? কার কাপড়ের দাম? উদয় বাবু কাপড় কিনবেন আর অক্ষয় বাবু তার দাম দেবে। তোমার তো বিবেচনা সত্যি বেশ দেখছি। তার কিসে টাকা হবে? আমারই নাম উদয় বাবু, কপালে কি সাইনবোর্ড টাঙিয়ে রেখেছি। আমার অক্ষয় বাবু নামটা কিন্তু আমার পছন্দ হলো না। নাম বদলেছি, নাম বদলেছি, কিন্তু শরীরটি বদলানো তো সহজ ব্যাপার নয়। উদয় বাবুর সঙ্গে আমার কোনখানটা মেলে বলো দেখি। কি বললে? উদয় বাবুকে কখনো চাক্ষুষ দেখনি। ঠিক আছে ঠিক আছে, তোমার মনের আক্ষেপ মিটিয়ে দেবো, একটু সবুর করো, তিনি এলেন বলে। আমলো আবার এদিক থেকে কে আসে? মশাইয়ের কোথা থেকে আসা হলো? মশাইয়ের এখানে নিমন্ত্রণ আছে নাকি? বাড়ি ভাড়া? কোন বাড়ির ভাড়া? এই বাড়ির। তা ভাড়াটা কত হিসেবে? মাসে 17 টাকা। তাহলে হিসেব করুন দেখি 3.5 ঘন্টায় কত ভাড়া হয়। ঠাট্টা করছি নি মশাই, ঠাট্টা করছি নে, মনে সেরকম প্রফুল্ল অবস্থা নয়। আমি এখানে নিমন্ত্রণ খেতে এসে 3.5 ঘন্টা কাল আছি, সেজন্য যদি ভাড়া দিতে হয় তো ন্যায্য হিসেব করে নিন। তামাকটা পর্যন্ত পয়সা দিয়ে খেয়েছি। আগে না, আপনি ঠিকই অনুমান করতে পারেনি, আপনার ঈশ্বর ভুল হয়েছে। আমি উদয় বাবু নই, আমি অক্ষয় বাবু। এরকম সামান্য বলে অন্য সময় খুব একটা কিছু যায় আসে না, কিন্তু এই বাড়ি ভাড়া আদায়ের সময় বাপ মা যার যার নাম দিয়েছেন সেইটি বাঁচিয়ে চলেই সুবিধে হয়। আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন। মাফ করবেন, ওইটি পারবো না। 3.5 ঘন্টা ধরে খিদের জ্বালায় মরছি, আর ঠিক যেই খাবারটি আসবার সময় হলো অমনি আপনি গাল দিচ্ছেন বলেই যে বাড়ি ছেড়ে চলে যাবো, আমাকে তেমন গার্থক ঠাওরাবেন না। আপনি ওইখানে বসুন, যা যা বলার অভিপ্রায় আছে বলে যান, আমি আহারান্তে বাড়ি ছেড়ে যাব। বুকে বুকে আমার গলাটা শুকিয়ে গেল। খিদের নাড়িগুলো বিভাগ হজম হবার জোগাড়। ওই পায়ের শব্দ শুনছি। ওরে উদয়, আমার আন্ধের নড়ি, আমার সাগর সাজা 7,000 খান মানিক, একবার উদয় হবে, আজ প্রাণ বাঁচে না। তুমি আবার কে? যদি গালমন্দ দেবার থাকে তো এখানে বসে আরম্ভ করে দাও। দোয়া কি করবার অনেকগুলি লোক উপস্থিত আছেন। কি বললে? হরি বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন। শুনে বড় সন্তোষ লাভ করলুম। তিনি আমাকে খুব ভালোবাসেন, সন্দেহ নেই, কিন্তু আমার পরম বন্ধু যারা আমাকে নিমন্ত্রণ করে পাঠিয়েছেন তাদের কারো দেখা সাক্ষাৎ নেই। আর যাদের সঙ্গে আমার কোনো কালে কোনো রকম পরিচয় নেই, তারা যে প্রাতঃকাল থেকে আমাকে এত ঘন ঘন খাতির করছেন, এর কারণ কি? আচ্ছা মশাই, হরিবাবু নামক কোন একটি ভদ্রলোক কেন এমন অসময়ে আমাকে আমার জন্য এত ব্যাকুল হয়ে উঠলেন বলতে পারেন কি? কি আমি আমার স্ত্রীর বালা গড়াবার জন্য নমুনা স্বরূপ গহনা এনে ফিরিয়ে দিচ্ছি না? দেখো বাবু, এ সম্বন্ধে আমার অনেকগুলি কথা বলবার ছিল, কিন্তু আপাতত একটি বললেই যথেষ্ট হবে। আমি কারো কাছ থেকে কোনো গহনা আনিনি এবং আমার স্ত্রী নেই। প্রধান প্রধান কথা যা বলবার ছিল সে আজকের মতো মাফ করবেন। কৃষ্ণায় গলা শুকিয়ে ছাতি ফেটে মরছি। আপনি আর 8 ঘন্টা কাল অপেক্ষা করুন, সমস্ত সমাচার অবগত হবেন। ওরে উদয়, ওরে উদরে লক্ষ্মী ছাড়া পাজি ছোট ড্যান্স স্টুপিড। ওরে পেট যে চলে গেল, গলা যে শুকিয়ে যায়, মাথাতে পেটে যাচ্ছে মারা ধমকুলঙ্গর। আগে না, আপনাদের সম্ভাষণ করছি না। আপনারা হঠাৎ ওরকম চঞ্চল হবেন না। আমি আমার পেটের জ্বালায় মনের খেদে প্রাণের বন্ধুকে ডাকছিলাম। আপনারা শান্ত হয়ে বসুন। ও আর বুঝতে পারছেন না? হ্যাঁ, দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেরি যে হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। তাহলে আপনাদের আর আমি পিড়াপিড়ি করে ধরে রাখতে চাইনি। তবে আপনারা আজকের মতো আসুন। আপনাদের সঙ্গে মিষ্টাভাবে এতক্ষণ সময়টা বেশ না 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 না,
না, এখন যে কথাগুলো বলছেন সেগুলো কিছু অধিক পরিমাণে বলছেন। মানে খুব ভালোবেসে পরম বন্ধুকেও মানুষ হঠাৎ করে শ্যালক সম্ভাষণ করতে কুণ্ঠিত হয়, কিন্তু আমার সঙ্গে আপনাদের এত অল্পক্ষণের আলাপে আপনারা ওই রকম সম্বোধন করছেন আমাকে, তাতে আমি মনে মনে কিঞ্চিত লজ্জা বোধ করছি। জানবেন, আপনাদের প্রতি আমার আন্তরিক কোন রকম অসদ্ভাব নেই, কিন্তু আপনারা আমার থেকে যতটা প্রত্যাশা করছেন আমি ততটা দিতে একেবারেই অক্ষম। মশাইরা আর বাড়াবাড়ি করবেন না, খিদে পেলে মানুষের মেজাজটা কিরকম হয় ঠিক জানেন না, তাই এমন অবস্থায় আমাকে ঘাটাতে সাহস করছেন। আবার ফের দেখো বাবু, আমার সঙ্গে পারবে না, আমার শরীরটা থেকে বুঝতে পারছো না, অনেক কষ্টে রাত চেপে আছি, পথে একটা খুনোখুনি কাণ্ড করে বসি। বেশ বেশ, আমাদের আলাদা দেখি দেখি তোমাদের কত বড় ক্ষমতা। আমি বেশ গম্ভীর হয়ে ঠান্ডা হয়ে বসলুম। ওরে বাবা, এরা যে দেখি সবাই মিলে মারধরের জোগাড় করে, খালি পেটে খিদের ওপর মারটা ঠিক হয় না দেখছি। আচ্ছা বাবু, তোমরা সবাই বসো, তোমাদের কার কত পাওনা আছে বলো। ভাগী মাইনের টাকাটা পকেটে ছিল, নইলে এতক্ষণ ধনঞ্জয়কে স্মরণ করে এক পেট খিদে শুদ্ধ দৌড় মারতে হতো। আপাতত প্রাণটা বাঁচাই, পরে টাকাটা উদয়ের কাছ থেকে আদায় করে নিলে হবে। তোমার তো বাবু 5 টাকা ওই পাওনা নয়, কিন্তু তুমি 55 টাকার গাল করে নিয়েছো বাবু, এই নাও তোমার টাকা। আরে বাপু, তোমার হোটেলের বিলেই শুধে দিচ্ছি, যদি কখনো অসময়ে তোমাদের শরণাগত হতে হয় তাহলে স্মরণে রেখো। আর তোমার 3 মাসের বাড়ি ভাড়া পাও না, 1 মাসের টাকাটা এখন দিচ্ছি, বাকিটা পরে নিও। তুমি তো তোমার ভাই গালমন্দ একেবারে 16 আনাই চুকিয়ে দিয়েছো, তাতে মনে হয় মনটা অনেকটা হালকা হয়েছে। এখন আশীর্বাদ করে বাড়ি চলে যাও। ওরে বাপু, তোমার গহনা ফিরিয়ে দেওয়া সহজ নয়। যদি আমার স্ত্রী থাকতেন এবং তোমার গহনা তাকে দিতুম, তাহলেও ফিরিয়ে আনা শক্ত হতো। আর যখন তিনি বর্তমান নেই এবং তোমার গহনা তাকে দিইনি, তখন ফিরিয়ে আনা আরো কত কঠিন, একটু ভেবে দেখলে তুমিও বুঝতে পারবে। তবু যদি নিতান্ত পীড়াপিড়ি করো, কাজে তোমার ওই হরিবাবুর ওখানে আমাকে একবার যেতে হবে। কিন্তু খাবারটা আসে কিনা একটু না দেখে যেতে পারছি না। চন্দ্র, এখানে উদার তো কোনো সম্পর্ক নেই, এখন তুমি শুদ্ধ অস্ত গেলে আমি যে চোখে অন্ধকার দেখি। চন্দ্র, চন্দ্র, চন্দ্রকান্ত, এই যে বাবা এসেছো। আচ্ছা চন্দ্র, তুমি তো তোমার বাবুকে অনেক দিন ধরে চেনো, সত্যি করে বলো দেখি আজ, কাল এবং পরশুর মধ্যে তিনি কি হোটেল থেকে ফিরবেন? বোধ হয় ফিরবেন না। এতক্ষণ ধরে তোমার এই কথাটি আমার সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে, কিন্তু এখন আর গাল দেবার সময় নেই। এই আদরিটি নিয়ে যদি কিছু খাবার কিনে আনো তাহলে প্রাণ রক্ষে হয়। লোকটা নবাবি করে বেড়ায়, আমরা ভাবতাম চালায় কি করে, এখন ব্যাপারটা বুঝতে পারছি। কিন্তু প্রত্যহ এতগুলি লোককে দিয়ে বিল ঠেকিয়ে রাখা এত কম কাণ্ড নয়, এতে মজুরি পোষায় না, এর চেয়ে খানি খেলেও সুখ আছে। কে হে চন্দ্র, কি নিয়ে এলে? শুধু মুড়ি, সঙ্গে কিছু পাওয়া গেল না? পয়সা কিছু ফিরেছে? ফেরেনি, তবে দাও, শুধু মুড়ি দাও। কি বলবো চন্দ্র, খোদার চোটে এই বাসি মুড়ি যেন সুধা বলে বোধ হচ্ছে। অনেক নেমন্তন্ন খেয়েছি, কিন্তু এমন সুখ কখনো পাইনি। চন্দ্র, তুমি সুধা কর বটে, কিন্তু আজ কলঙ্কের ভাগটাই একটু বেশি দেখা গেল। আরে ডাবো একটা এনেছো দেখছি, এর জন্য স্বতন্ত্র কিছু দিতে হবে নাকি? হবে না, শরীরে দয়া মায়া আছে বোধ হচ্ছে। এখন যদি ভালো ভালো একটা গাড়ি ডেকে দাও তো আস্তে আস্তে বিদায় হই। কি বললে? এখানে গাড়ি পাওয়া যায় না? তবে তো ভারী বিপদে ফেলে হে। না খেয়ে কাহিক শরীরে এখন 1.5 ক্রোশ রাস্তা হাঁটতে পারবো না। যখন সম্মুখে আহারের আশা ছিল তখন পেরেছিলাম, কি আর করা যায়? তাহলে বেরিয়ে পড়া যাক। কি সর্বনাশ, এখন আবার হরিবাবুর ওখানে যেতে হবে। হ্যাঁ চন্দ্র, চন্দ্র বাবা, তুমি আমার অনেক উপকার করেছো, আর কিচ্ছু করতে হবে না। কেবল এই ভদ্রলোকের ছেলেটিকে একটু বলো যে আমি উদয় বাবু নই, আমি অক্ষয় বাবু। কি বললে? ও তোমার কথা বিশ্বাস করবে না। বোধহয় তোমাকে অনেকদিন ধরে চেনে। কি আর করা যায়, তাহলে হরিবাবুর ওখানে যাওয়া যাক। বাপু, পথে যদি কিছু ঘটে তাহলে দাহ করবার ব্যয়টা কিন্তু তোমার স্কন্ধেই করবে, আগে থেকে বলে রাখলুম। চন্দ্র, তুমি আবার হাত বাড়াও কেন হে?
তোমাদের কল্যাণে আজ সস্তায় যেরকম নিমন্ত্রণ খেলুম, বহুকাল আমার আর খিদে থাকবে না। আরো কি চাও? বকশিস, হ্যাঁ সেটা দিয়ে দেয় ভালো। এতই যখন করবেন শেষমেশ ওই খুঁটটুকু আর আমি রাখবো না। কিন্তু আমার কাছে আর একটি মাত্র টাকা বাকি আছে, তার 12 আনা আমি গাড়ি ভাড়ার জন্য রেখে দিতে চাই। তোমার কাছে খুচরো যদি কিছু থাকে? ও খুচরো নেই, তবে নাও, পুরো টাকাটাই নাও। তোমাদের বাড়ি থেকে বেরোলুম একেবারে গজভুক্ত কবিত্ব পথ, কিন্তু এই যে টাকাগুলি দিলুম, খোদায়ের কাছ থেকে আদায় করবার কি ব্যবস্থা করা যায়? একটা দামি জিনিস যদি কিছু থাকে তো আটক করে রাখি। দামি জিনিসের মধ্যে তো দেখছি ওই চন্দ্রকান্ত। না, যেরকম দেখলুম ওকে সংগ্রহ করা আমার কম নয়, আমাকেই উনি ট্যাঁকে গুঁজে নিতে পারেন। দেখি দেখি দেরাজের মধ্যে কি আছে দেখি। বাহ, এই চেইনটি দিবি, তাহলে বড়ি শুদ্ধ এই চেইনটি দখল করা যাক। কে চন্দ্র, এত ব্যস্ত কেন? কি হয়েছে? হ্যাঁ, পুলিশ আসছে, আমাকে পালাতে হবে। কেন কেন? কি এমন দুষ্কর্ম করেছি? কেবল একজন বন্ধুর নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলাম, তার তো শাস্তি যথেষ্ট হয়েছে। তাই তো, চন্দ্র কোথায় গেল? হরিবাবুর সেই লোকটিকেও দেখতে পাচ্ছি না, সবাই পালিয়েছে। আরে করো কি? আরে গায়ে হাতিও না বলছি। আরে আমি ভদ্রলোকের ছেলে, আরে চোর নই, জানি আর নয়। আরে বাবা, এই করো কি লাগেছে? আর সারাদিন আমি মুড়ি খেয়ে পথে বসে আছি। ও বেয়ালা বাবা, তোমাদের এসব ঠাট্টা আমার ভালো লাগছে না। আরে বাবা দারোগা সাহেব, চোর যদি ধরতে চাও তো চলো, আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখিয়ে দেবো। জেল সৃষ্টি হয়ে এত বড় চোর কখনো দেখা যায়নি। আরে করো কি লাগেছে? আচ্ছা কি করেছি বলো দেখি। কি বললে? জীবন বাবুর নাম সই করে হ্যামিল্টনের দোকান থেকে ঘুরিয়ে এনেছি? দাদা বাবা, ভদ্রলোক হয়ে ভদ্রলোকের নামে ফস করে এত বড় অপবাদটা দিলে। আরে 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 কত কি? আরে ওটা ধরে টেনো না। আরে আরে শেষকালে যদি চেন বেন ছিঁড়ে যায় তা। কি বললে? এই সেই হ্যামিল্টনের ঘড়ি? তাহলে নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। কিন্তু ঘড়ির সঙ্গে আমাকে শুদ্ধ টানো কেন? আমি তো সোনার চেন নই, আমি সোনার অক্ষয় বটে, কিন্তু সেও কেবল বাপ মায়ের কাছে। ঠিক আছে, নিতান্ত যদি না ছাড়তে চাও তো চলো। আমাকে সবাই ভালোবাসে, আজ তার বিস্তর পরিচয় পেয়েছি। এখন তোমাদের ম্যাজিস্ট্রেট সাহেবের ভালোবাসা কোনো মতে এড়াতে পারলে বাঁচে। যদি জোটে রোজ বিনে পয়সার ভোজ। রবীন্দ্রনাথ ঘরোয়া মিষ্টি খেতে খুব ভালোবাসতেন। তো শান্তিনিকেতনের মেয়েরা বাড়িতে বানানো নানা রকম মিষ্টি তার কাছে পাঠিয়ে দিতেন। একদিন এক ভদ্র মহিলা কিছু পিঠে তৈরি করে পাঠালেন। তারপর কয়েকদিন পরে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা। তো ভদ্র মহিলা জানতে চাইলেন তার পিঠে কেমন লেগেছে। রবীন্দ্রনাথ বললেন, লোহা কঠিন, পাথর কঠিন, আর কঠিন ইষ্টক, তাহার অধিক কঠিন কন্যা তোমার হাতের পিষ্টক। 1307 সালে ভারতী পত্রিকায় উপন্যাসের আকারে ধারাবাহিকভাবে বেরিয়েছিল চিরকুমার সভা। 1314-তে প্রজাপতির নির্বন্ধ নামে গদ্য গল্প সংকলনে বেরোয়। তারপরে নাটকের আকারে 1332 সালে এটা শিশির ভাদুরীর জন্য নাট্যরূপ দিয়েছিলেন। সেই 1332 সালে প্রথম অভিনীত হয় চিরকুমার সভা। আদ্যবন্ধ হাসির নাটক চিরকুমার সভার কয়েকটি গান গাইছি আমরা। অবদত বলি আমার উইশ কি, অবদত বলি আমার উইশ কি, একটি ছটা সোডার জলে পাকি 3 পোয়া হুইস্কি। অবদত বলি আমার উইশ কি, একটি ছটা সোডার জলে
বাকি 3 পোয়া হুইস্কি, অভয় দত্ত বলি আমার হুইস্কি। কত কাল রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে। কত কাল রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে। কত কাল রবে বলো ভারত রে, দেশে অন্ন জলে হলো ঘোরানো টান, দেশে অন্ন জলে হলো ঘোরানো টান। ধরো হুইস্কি সোডা আর মুরগি মাটন। কত কাল রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে। কত কাল রবে বলো ভারত রে, যাও ঠাকুর চৈতন্য চুটকি নিয়া, যাও ঠাকুর চৈতন্য চুটকি নিয়া। এসো দাড়ি নাড়ি কালিমা দিমিয়া। কত কাল রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে। কত কাল রবে বলো ভারত রে। কাছে যে বসে আমার মন, পাশে যে বসে আমার মন, আমি তাই ভয়ে ভয়ে থাকি। পাশে যে বসে আমার মন, পাশে চোখে চোখে পড়ে বাধা, পাশে চোখে চোখে পড়ে বাধা। আমি তাই তো তুলিনি আঁখি। পাশে যে বসে আমার মন, স্বর্গে তো মায় নিয়ে যাবে উড়িয়ে, স্বর্গে তো মায় নিয়ে যাবে উড়িয়ে। পিছে পিছে আমি চলবো খুঁড়িয়ে, স্বর্গে তো মায় নিয়ে যাবে উড়িয়ে। ইচ্ছা হবে টিকির ডগা ধরে বিষ্ণু দূতের মাথাটা দিয়ে গুঁড়িয়ে। ইচ্ছা হবে টিকির ডগা ধরে বিষ্ণু দূতের মাথাটা দিয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে। স্বর্গে তো মায় নিয়ে যাবে উড়িয়ে। রবীন্দ্রনাথ একবার সদর বলে বেড়াতে গেছেন। সঙ্গী ছিলেন সেবার প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা বৈজ্ঞানিক, তার স্ত্রী নির্মল কুমারী মহলানবিশ এবং আরো অনেকে। বেড়াতে গিয়ে লোকে যেরকম মার্কেটিং করে সেরকম কেনাকাটা করতে তারা বেরিয়েছিলেন। তো রবীন্দ্রনাথ দেখছেন নির্মল কুমারী কেবলই আবলুস কাঠের কালো হাতি কিনছেন, নানা সাইজের। অনেকগুলো কেনা হয়ে গেল বিভিন্ন দোকান থেকে। তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন যে তুমি এত হাতি কিনছো কেন? তখন সলজ্জ কণ্ঠে নির্মল কুমারী বললেন, এগুলো আমার স্বামীর খুব পছন্দ। তখন রবীন্দ্রনাথ শ্যামাঙ্গী স্থূলকায়া নির্মল কুমারীর দিকে তাকিয়ে বললেন, এইবার বুঝেছি কেন প্রশান্তর তোমাকে এত পছন্দ। নন্দকৃষ্ণ মুখোপাধ্যায় আর রুদ্রনারায়ণ বক্সী দুজন প্রতিবেশী। নন্দকৃষ্ণ মুখোপাধ্যায়ের একটা পুকুর ছিল, সেটা মিথ্যে মামলা সাজিয়ে রুদ্রনারায়ণ বক্সী আত্মসাৎ করেছে। কিন্তু ব্রাহ্মণের তো বাহুবল অর্থবল নেই। নন্দকৃষ্ণ কি করবেন?
সম্বল তো কেবল বুদ্ধিবল, সেই বুদ্ধিবল কাজে লাগালেন। আমরা দেখতে পাচ্ছি নন্দকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে ছোটখাটো একটা ভিড় জমেছে। মোটামুটি তারা সবাই প্রতিবেশী। তো নন্দকৃষ্ণ তাদের কিছু বলছেন। প্রথমত তার শবদোক্তি, তুমি রুদ্র বক্সী ব্রাহ্মণের ব্রহ্মোত্তর পুষ্করিণীটি কেড়ে নিয়ে খিড়কির পুকুর করেছ। আচ্ছা, দেখা যাবে তুমি ভোগ করো কেমন করে। ওই পুকুরে দিনে দুবেলা 36 জাতকে স্নান করাবো, তবে আমি ব্রাহ্মণের ছেলে। তোমরা তো সব শুনেছো দেখছি। সেই স্বপ্নের কথা মনে হলে এখনো আমার গা শিউরে ওঠে। উপরে উপরে দিন রাত্রি স্বপ্ন দেখলুম মা গঙ্গা মকরের উপর চড়ে আমার শিয়রের কাছে এসে বলছেন, ওরে বেটা নন্দ, তোর কুবুদ্ধি ধরেছিল, তাই তুই রুদ্র বক্সির সঙ্গে পুষ্করিণী নিয়ে মামলা করতে গিয়েছিলি। রুদ্র বক্সি কে তা জানিস? সত্য যুগে যে ছিল ভগীরথ, সেই আজ বক্সির ঘরে আবির্ভাব করেছে। হুগলি পুলের উপর দিয়ে যেদিন থেকে গাড়ি চলেছে, সেই দিন থেকে আমিও ওই পুষ্করিণীতে এসে অধিষ্ঠান করেছি। তখন আমার মনে হলো, পরিবাসরে কি কাণ্ডই না করেছি। যিনি কিনা স্বয়ং কলিযুগের ভগীরথ, তার সঙ্গে গঙ্গার দখল নিয়ে আদালতে মোকদ্দমা, এমন পাপও কেউ করে? এখন বুঝতে পারছি মোকদ্দমায় কেন আমার হার হলো। আর তোমরা পাড়ার সকলেই বা আদালতে হলফ নিয়ে কেন পরিষ্কার মিথ্যে সাক্ষী দিয়ে এলে? এ সমস্তই দেবতার কাণ্ড। তোমাদের মুখ দিয়ে অনর্গল মিথ্যে কথা একেবারে যেন বহুমুখী থেকে গঙ্গা স্রোতের মতো বেরোতে লাগলো। আমি নিতান্ত মূঢ়মতি পাপিষ্ঠ, তাই প্রকৃত তথ্য তখনও বুঝতে পারলাম না। মায়ায় অন্ধ হয়ে রইলুম, টাকাগুলো কেবল উকিলে লুটে খেলে। এদিকে আমরা দেখছি রুদ্রনারায়ণ বক্সির বাড়ির সামনেও বিরাট ভিড় হয়েছে। রুদ্রনারায়ণ কি বলছেন শোনা যাক। ছেলেবেলা থেকে বরাবর অকারণে আমার কেমন একটা ধারণা ছিল যে আমি বড় কম লোক নই। এতদিনে তার কারণটা বোঝা যাচ্ছে। আবার এও ঠিক, ব্রাহ্মণের ওই পুষ্করিণীটির প্রতি আমার অনেক দিন থেকে লোভ পড়েছিল। থেকে থেকে কেবলই মনে হতো ওই পুকুরটা কোনো মতে ঘিরে নিতে পারলে মেয়ে ছেলেদের ভারী সুবিধে হবে। কিন্তু সাবেক কথা মনে ছিল না যে আমি ভগীরথ, আর মা গঙ্গা এখনো আমাকে ভুলতে পারেননি। সেই জন্য যে তবিষ্যটা করেছিল, এই জন্যই তার মিথ্যে মোকদ্দমাগুলো তার কাছে লাগি কোথায়। তোমরা সব এসেছো, শুনেছো কথাটা। আমি কি আর জানতুম নে, কিন্তু তোমাদের কাছে কিছু ফাঁস করিনি, পাছে তোমরা বিশ্বাস না করো। কলিকালের দেবতা ব্রাহ্মণের প্রতি তো কারো ভক্তি শ্রদ্ধা নেই। তা তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের সব অপরাধ মাফ করলুম। ঠিক আছে, তুমি পায়ের ধুলো, এই না এই না এই না। তুমি কি চাও গা? পাদধ, এসো এসো, নিয়ে এসো তোমার বাটি, এই নাও খেয়ে থাকো। ভোরবেলা থেকে পদদক দিতে দিতে সর্দি হয়ে মাথা ভার হয়ে এলো। তোমরা সবাই এসো, কাছে এসো, তোমাদের কোনো ভয় নেই। এতদিন আমাকে চিনতে পারেনি, সেটা আর তোমাদের দোষ নয়। আমি ভেবেছিলাম কথাটা তোমাদের কাছে প্রকাশ করবো না, যেমন চলছে তেমনি চলবে। তোমরা আমাকে তোমাদের মাধব বক্সির ছেলে রুদ্র বক্সি বলেই জানবে। কিন্তু স্বয়ং মা গঙ্গা যখন কথাটা ফাঁস করে দিলেন, তখন আর নুকোতে পারলুম না। কথাটা এখন সর্বত্র রাষ্ট্র হয়ে গেছে, ও আর কিছুতেই ঢাকা রইল না। এই দেখো না, হিন্দু প্রকাশে কি লিখেছে, ওরে দিন করে চট করে একবার কাগজখানা নিয়ে আয় তো। এই দেখো এই দেখো, কলিযুগের ভগীরথ ও ফজুগঞ্জের ভাগীরথী, লোকটা রচনা শক্তি দিব্য আছে। আর সেই পরশু দিনকার বঙ্গদোষিনী খানা আম দেখি, তাতে দুখানা বড় বড় চিঠি বেরিয়েছে। কি বললি? খুঁজে পাচ্ছিস না? হারিয়েছিস নাকি? বেটা হারায় যদি তো তোকে তোর দুখানা হার আসতে রাখবো না রে বেটা। সেদিন যে তোর হাতে নিয়ে বললুম আলমারিতে তুলে রেখে দিস, ও জি বেটা, নচ্চর বেটা, হরমজাদা বেটা, কোথায় আমার কাগজ হারালে বের করে দে, দে বের করে, নইলে তোকে আস্ত পুঁতে ফেলবো বেটা। ও মনেই ছিল না, ক্যাশ বাক্সের মধ্যে তুলে রেখেছিলেন। হরিভূষণ, লেখাটা একবার পড়ে শুনিয়ে দাও তো, আমার আবার বাংলা পড়াটা ঠিক আসে না। এগা তুমি মতি কয়লানি, এসে এসে পায়ের ধুলো দিচ্ছি, নিয়ে যাও। হ্যাঁ, কি বললেন? দুধের দাম নিতে এসেছ? এখনো শোনোনি বুঝি? নন্দ মুখুজ্জেকে মা গঙ্গা কি স্বপন দিয়েছেন, সেসব খবর রাখো না বেটি।
তুই আমার পুকুরের জল দুধের সঙ্গে মিশিয়ে আমায় বিক্রি করেছিস, সেই জলের মাহাত্ম্য জানিস? কে কথাটা এখন সবার কাছে শুনলি তো? ওসব হিসেব টিসেব দেখে চট করে পায়ের ধুলো নিয়ে খিড়কির ঘাটে একটা ডুব দিয়ে আগে যা। আরে যাচ্ছি গো যাচ্ছি, আরে বেলা যে হয়েছে সে কি আর জানি নে? ভাত ঠান্ডা হয়ে গেল, তা কি করবো বলো? দূর দূরান্ত থেকে লোকেরা সব একটু পায়ের ধুলো প্রত্যাশায় আসছে, তারা কি সব নিরাশ হয়ে ফিরে যাবে? ঠিক আছে, এখন পরে 3 করে তুই এখানে হাজির থাকিস, দেখিস যেন কেউ দর্শনার্থী ফিরে না যায়, বলিস ভগীরথ ঠাকুরের ভোগ হচ্ছে, আমি এক্ষুনি এলুম বলে। রেধো, হ্যাঁ রেধো, তুই যে সিধে খাড়া হয়ে দাঁড়িয়ে রইলি, তোর মাথা নয় না নাকি? বাজি বেটা, তোর তো ভারী অহংকার দেখছি, বেটা তোর ভক্তির লেশ মাত্র নেই। বাজি বেটা, তোকে এক্ষুনি জুতো মেরে বিদায় করে দেবো, তা জানিস? সবাই আমাকে ভক্তি করছে, আর তুই এত বড় খ্রিস্টান হয়েছিস যে আমাকে দেখে প্রণাম পর্যন্ত করিস নে? তোর পরকালের ভয় নেই? বেরো, বেরো আমার বাড়ি থেকে। ছি ছি বাবা উমেশ, এতখানি বয়স হলো তবু কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় শিখলে না? যে ভগীরথ মর্তে গঙ্গা এনেছিলেন তার কথা মহাভারতে পড়েছ তো? আরে ভগীরথ, ভগীরথ ঐরাবত নয়। আমাকে সেই ভগীরথ ভুলি যেন, হ্যাঁ কথাটা মনে থাকবে তো? ভগীরথ, হ্যাঁ ঐরাবত নয়। আর ওই জায়গাটা একবার মাস্টারের কাছে ভালো করে পড়ে নিও। এখন এসে তোমার মাথায় আমার পায়ে তুলে দিয়ে দিই। কই ভাত কই? আরে আমি আর সবর করতে পারছি না। আরে দেশ দেশান্তর থেকে লোকেরা এসে সব বসে আছে। কি গো গিন্নি, এত রাত কিসে, রয়েছে কি? কি বললে? খিড়কির ঘাটে লোকেরা সব ভিড় করেছে, নাওয়া, কাপড় কাচা, জল আনা, বাসন মাজা সব বন্ধ। তা কি করবো বলো? স্বয়ং ভগীরথ হয়ে আমি তো আর গঙ্গা থেকে কাউকে বঞ্চিত করতে পারিনি। নইলে আমি এত তপিস্যে করে এত কষ্ট করে গঙ্গা আনলুম কেন? তোমাদের ময়লা কাপড় কাচবার জন্য? ব্রাহ্মণের সঙ্গে যখন মোকদ্দমা করছিল তখন তোমরা সেই আশাতেই ছিলে। আসল কথাটা কেবল আমি জানতাম আর মা গঙ্গা জানতেন। কি তুই এসব বিশ্বাস করিস না? তোর তো ভারী আস্পর্ধা দেখছি। জানিস তোকে বিয়ে করে তোর 14 পুরুষকে উদ্ধার করেছি আমি। বাপের বাড়ি যাবে, যাও না। মরবার সময় গঙ্গার ধারে আসতে দেবো না, সেটা মনে রেখো। ভাত আর আছে নেই? আরে তোমাকে যে বেশি করে ভাত রাখতে বললুম। আরে দেশ বিদেশ থেকে লোকেরা সব প্রসাদ নিতে এসেছে, তারা কি সব খালি হাতে ফিরে যাবে নাকি? যারা এসেছো তারা একটু করে খুঁটে দিলেও তো করবে না। রান্না করে যত ভাত আছে সব নিয়ে এসো, আর তোমরা সব চিড়ে আনতে দাও, পুকুর থেকে গঙ্গা জল এনে ভিজিয়ে খেও। দূর থেকে নাম শুনে লোকে প্রসাদ নিতে এসেছে, তাদের তো খালি হাতে ফেরাতে পারি না। কি বললে? আমার হাতে গুড়ে তোমার হাড় জ্বালাতন হয়ে গেল? মুখ্য মেয়ে মানুষ, এই কথাটা একবার দেশে বড় বড় পণ্ডিতদের কাছে একবার গিয়ে বলো দেখি, তারা তক্ষুনি মুখের উপর শুনিয়ে দেবে। 60,000 শবর সন্তান জলে ভস্ম হয়ে গিয়েছিল, সেই ভস্মে তিনি প্রাণ সঞ্চার করেছেন, তিনি যে তোমার হাড় জ্বালাবেন এই কথা কোনো শাস্ত্রের সঙ্গেই মিলছে না। তুমি আমাকে গাল দাও, আমি আমার ভক্তদের কাছে চললুম। ঘরের মধ্যে একটু দেরি হয়ে গেল, এনারা আবার কিছুতেই ছাড়েন না। সবাই পায়ের ধুলো নিয়ে পুজো করে অনেক বেলা করে দিলেন। আমি যত বলি থাক থাক, তারা কি শোনে? এখন এসো এসো, যার যার পায়ের ধুলো নেবার আছে নিয়ে বাড়ি চলেছে। এলে বিপিন, আজ মোকদ্দমার দিন, তো আমি তো ভাই যেতে পারছি না। লোকেরা সব দর্শন করতে আসছে, না গেলে একতরফা ডিক্রি হবে। এখানে না থাকলে এখানেও যে একতরফা হবে ভাই, কি করে যাই? বেতনে যাওয়ার সময় তুই প্রণাম করে গেলি নে, এমনি করে সব উচ্ছন্ন হয়ে যাবি। আয় আয় বেটা, ঘর কর, এনে ধুলো নে, তারপর যা যা। এরপর মাস 3 কেটে গেছে। আমরা এখন আবার দেখছি রুদ্র বক্সিকে। রুদ্র বক্সি কি বলছে শোনা যাক। ওই মুখুজ্জে, মা গঙ্গা ঠিক আমার এই খিড়কির কাজটায় না এসে আর রশিদের তফাতে এলি ভালো করতেন। তুমি তো দাদা স্বপ্ন দেখেই সারলে, আমাকে যে অসহ্য দিন রাত্রি ভোগ ভুগতে হচ্ছে। আগে তো পুকুরের জল দুধে বাতাসায় ডাবে আর পথের পাতায় পচে দুর্গন্ধ হয়ে উঠেছে। মাছগুলো সব মরে মরে ভেসে উঠছে। যেদিন দক্ষিণের বাতাস দেয় মনে হয় নরকুণ্ডের দরজা জানলাগুলো সবকে খুলে দিয়েছে। ছেলেগুলো যে কটা দিন ছিল কেবল ব্যায়ামে ভুগেছে। কলিযুগের ভগীরথ হয়ে ডাক্তারদের ফিস দিতে দিতেই সর্বশান্ত হতে হলো। সে বেটারা আবার সাক্ষাৎ যমদূত, ভক্তির ধার ধারে না, স্বয়ং মা গঙ্গাকে দেখতে এসে পুরো ভিজিট আদায় করে ছাড়ে। সেও সহ্য হয়,
কিন্তু এই খিড়কির ঘাটে দেশ বিদেশের মরা পড়তে আরম্ভ করেছে, ওইটাতে আমাকে কিছু কাবু করেছে। অহর্নিশি চিতা জ্বলছে, নিকটে যে কটি বসতি ছিল সমস্তই উঠে গেছে। রাত্রিরে যখন হরিবোল হরিবোল শব্দ উঠে আর সে আজগুলো ডাকতে থাকে, তখন আমার বুকের রক্ত শুকিয়ে যায়। স্ত্রী তো বাপের বাড়ি চলে গেছেন, বাড়িতে চাকর দাসীও টিকতে পারে না, ভূতের ভয়ে দিনে দুপুরে সব দাঁত কবাটি খেয়ে খেয়ে পড়ে, দুটি রেঁধে দেয়, এমন লোক পাইনি। রাত্রিরে নিজের পায়ের শব্দ শুনে বুকের মধ্যে দৌড় দৌড় করে। বাড়িতে জনমানব নেই, গঙ্গা যাত্রীদের ঘর থেকে 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 তারক ব্রহ্ম নাম শুনি আর গাটা ছমছম করে। এদিকে আবার ছেড়েও যেতে পারিনি। দেশ বিদেশ থেকে লোকেরা সব দর্শন করতে আসে। সেদিন পশ্চিম থেকে দুজন এসেছিল, তাদের ভাষাই বুঝিনে। বেটারা অনেক ভক্তি করলে বটে, তবে যাওয়ার সময় আমার থালা বাটি গুলো সব চুরি করে নিয়ে গেছে। এদিকে বিষয় কখন দেখার সময় পাচ্ছি না। আমার পত্নী তালুকটার খাজনা বাকি পড়েছে, শুনেছি জমিদার অষ্টম করবে। শরীর তো ভয়ে ব্যামোয় অনিয়মে একেবারে কাহিল হয়ে এসেছে। ডাক্তার ভয় দেখাচ্ছে, এই জায়গা না ছাড়লে আমি আর বেশি দিন বাঁচবো না। কি করি বলো তো দাদা? রুদ্র অক্সিজেন সুখে ছিল, কোনো ল্যাটাই ছিল না। এখন ভগীরথ হয়েছে, কোনো দিক সামলে উঠতে পারছি না। আমার সোনার পুরি একেবারে শ্মশান হয়ে গেছে। এদিকে আবার খবরের কাগজগুলো আমার পেছনে লেগেছে, তারা বলছে সব মিথ্যে। তাদের নামে লাইনে আনার জন্য উকিলের পরামর্শ নিতে গিয়েছিল। সব শুনে উকিল বললে, তুমি যে ভগীরথ সেটা প্রমাণ করতে গেলে সত্যযুগ থেকে সাক্ষী তলব করতে হয়, স্বয়ং ব্যাসদেবের নামে সমন জারি করতে হয়। শুনে আমার ভরসা হলো না। এদিকে এখানকার লোকেদের মনেও সন্দেহ জন্মে গেছে। মতি গয়লানির সঙ্গে আমার একরকম রফা হয়েছিল, সে আমাকে দুধ দেবে আর আমি তাকে পাদদক দেব। সে মাগি আবার দুদিন হলো তার পুরনো হিসেবের খাতা নিয়ে এসে হাজির। ভাবে গতিকে স্পষ্ট বুঝতে পারছি, টাকার বদলে পায়ের ধুলো দিতে গেলে সে আমার মাথায় পায়ের ধুলো ঝেড়ে দেবে। ভয় কিছু বলতে পারছি না। আমার কুকুরটা তো গেছেই, আমার স্ত্রী পুত্র কন্যারাও গেছে, চাকরদাসী পালিয়েছে, প্রতিবেশীরা নতুন বসতি স্থাপন করে উঠে গেছে। আমার ভগীরথ নামটা আমার টেকে কিনা সন্দেহ। কেবল মা গঙ্গা কি আমাকে ছাড়তে পারেন না? মা গঙ্গাকে নিয়ে কি আমার সংসার চলবে? রাস্তায় বেরোলে ছেলে ছোকরেরা ঠাট্টা করতে আরম্ভ করেছে, রুদ্র বক্সি গঙ্গা প্রাপ্তি হয়েছে। কি করি বলো তো দাদা? দাদা গো, তোমাকে আরেকবার স্বপ্ন দেখতে হবে। হুগলি পুলের নিচে তার পাশের যদি একান্ত অসুবিধে হয়, দেশে বড় বড় খাল ঝিল দিঘি রয়েছে, নিশ্চিন্তে থাকতে পারবেন। এদিকে আমার পুকুরের জলের অবস্থা এমন হয়ে এসেছে, তার সাধের মকরটা শুদ্ধ মরে ভেসে উঠবে। আমার মতো ভগীরথ তিনি ঢের পাবেন, কিন্তু ব্রাহ্মণ কায়স্থের ঘরে অমন বাহন আর খুঁজে পাবেন না। এদিকে এই নূতন গঙ্গার তীরে তার স্নেহের ভগীরথ যে বেশি দিন টিকবে এমন আশা কোনো ডাক্তারে দেয় না। তাই বলছিলাম কি দাদা, দাদা সত্যযুগের নামটার জন্য মায়া হয় বটে, তবে আমি অনেক ভেবে দেখেছি এই কলিযুগের প্রাণটার মায়াও ছাড়তে পারি না। তাই আমি স্থির করেছি পুষ্করিণীটি তোমাকেই ফিরিয়ে দেব, কেবল মা গঙ্গাকে একটু দূরে বসত করতে হবে। শান্তিনিকেতনের আশ্রমিকরা একদিন রবীন্দ্রনাথকে পাকড়াও করলো এসে, বলে আমাদের একটা আর্জি আছে। কি আর্জি? না, এই তো বছর সারা বছর এখানে এত প্রোগ্রাম হয়, এত অনুষ্ঠান হয়, আমরা তো কখনো কিছু করতে পারি না। আমাদের গুণটুন নেই, আমাদের গলায় সুরটুর নেই, সেটা ঠিক। আমরা আনাড়ি লোক, সেটাও ঠিক। তবে আমাদের আনাড়িদের জন্য একটা কিছু ব্যবস্থা করে দিন, আমরাও যাতে গাইতে টাইতে একটু পারি, স্টেজে উঠবো আর কি। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ কারোর আবদার তো খেতে পারতেন না, তাই তিনি এই আনাড়িদের জন্য কিছু গান লিখলেন। আমরা না গান গাওয়া, না গলা সাধার দল, এইসব। তো সেই আনাড়িদের নিয়ে একটা সংঘ তৈরি হলো, হৈ হৈ সংঘ। সেই হৈ হৈ সংঘের সদস্যরা রাস্তা দিয়ে হেঁড়ে গলায় গান গাইতে গাইতে যাচ্ছে। তাহলে পাশের বাড়ির কি অবস্থা হয় শুনুন। আয় পড়ি শোনো ভাই গাইয়ে, আয় পড়ি শোনো ভাই গাইয়ে, মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে, মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে, আয় পড়ি শোনো ভাই গাইয়ে। এটায় সারে গামা গুনি সদাই করে চুলো চুলি,
হেথায় সারে গামাগুলি সদাই করে চুলো চুলি কড়ি কোমল কোথা গেছে তলাইয়ে পায়ে কড়ি শোনো ভাই গাইয়ে হেথায় আছে তাল কাটা বাজিয়ে বাঁধাবে সে কাজিয়ে হেথায় আছে তাল কাটা বাজিয়ে বাঁধাবে সে কাজিয়ে চৌতালে ধামারে কে কোথায় ধামারে চৌতালে ধামারে কে কোথায় ধামারে তেরে কেটে মেরে কেটে ধা 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 ধাইয়ে তেরে কেটে মেরে কেটে ধা 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 ধাইয়ে পায়ে কুড়ি শোনো ভাই গাইয়ে। হই হই সঙ্গে এক সভ্যের খুব দুঃখ, তার মনোবেদনা ব্যক্ত করছে গানের মাধ্যমে। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ, ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ। তিনটে চারটে পাস করেছি নিতান্ত নই মুখ, তিনটে চারটে পাস করেছি নিতান্ত নই মুখ। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ। তুচ্ছ সারে গামায় আমায় গলদ ঘর্ম ঘামায়, তুচ্ছ সারে গামায় আমায় গলদ ঘর্ম ঘামায়। বুদ্ধি আমার যেমনই হোক কান দুটো নয় সুখ, বুদ্ধি আমার যেমনই হোক কান দুটো নয় সুখ। এই বড় মোর দুঃখ কানাই রে, এই বড় মোর দুঃখ। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ। বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে, হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে। বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে, হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে। কণ্ঠখানায় জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই, কণ্ঠখানায় জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই। স্বয়ং প্রিয়া বলেন তোমার গলা বড়ই রুক্ষ, স্বয়ং প্রিয়া বলেন তোমার গলা বড়ই রুক্ষ। এই বড় মোর দুঃখ কানাই রে, এই বড় মোর দুঃখ। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী তারি পদ সেবী করি তাহারি ভজনা। বদকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী তারি পদ সেবী করি তাহারি ভজনা। আমাদের বৈঠক বৈরাগীপুরে রাবে রাগিনীর বহু দূরে, আমাদের বৈঠক বৈরাগীপুরে রাবে রাগিনীর বহু দূরে। গত জন্মের সাধনে বিদ্যা এনেছি সাথে এই গো, গত জন্মের সাধনে বিদ্যা এনেছি সাথে এই গো। নিঃসুর রসাতল তারায় মজনা করি তাহারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী তারি পদ সেবী করি তাহারি ভজনা।
17 পুরুষ গেছে ভাঙা তম্বুরা, রয়েছে মরেছে ধরিবে সুরবিধুরা, ভাঙা তম্বুরা। 17 পুরুষ গেছে ভাঙা তম্বুরা, রয়েছে মরেছে ধরিবে সুরবিধুরা, ভাঙা তম্বুরা। দে তার সে তার দুটো, তবলাটা ফাটা ফুটো, বেতার সে তার দুটো, তবলাটা ফাটা ফুটো। সুরদল নিরগরি এই নিয়ে যোজনা, আমরা কজনা করি তাহারি ভজনা। কাটা বন বিহারিণী সুরকানা দেবী, তারি পদ সেবী করি তাহারি ভজনা। বদকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারি ভজনা। কিশোর রবীন্দ্রনাথ একবার মজা করেছিলেন একজনের সঙ্গে। তো অক্ষয় চৌধুরী ছিলেন মূলত জ্যোতিরিন্দ্রনাথের বন্ধু। তো কিশোর রবির সঙ্গে তার বন্ধুত্ব ছিল এবং ইংরেজি সাহিত্য টাহিত্য নিয়ে আলোচনা হতো। তো একদিন এপ্রিল মাসের প্রথম দিনে, মানে 1 এপ্রিলে অক্ষয় চৌধুরী এসেছেন জ্যোতিরিন্দ্রনাথের বাড়িতে। সেই সময় মুম্বাই থেকে এক পার্সি ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে আসে। সে এসে জানায় যে অক্ষয়বাবুর সঙ্গে সে ইংরেজি সাহিত্য নিয়ে কিছু আলোচনা করতে চায়। তো আলোচনা তো বেশ জমে উঠেছে। সেই পার্সি ভদ্রলোকটি বেশ ভালো মুখ দাঁড়িয়ে ছিল যথেষ্ট। আলোচনা চলতে চলতে সেখানে এলেন তারকনাথ পালিত। তারকনাথ পালিত এসে সেই পার্সি ভদ্রলোকের মাথায় এক চাটি মেরে বললেন, কিরে রবি, খুব গোপদাড়ি লাগিয়েছিস। মারার সঙ্গে সঙ্গে গোপদাড়ি খসে পড়লো। অক্ষয়বাবু এতক্ষণ বুঝতেই পারেননি যে রবীন্দ্রনাথ পার্সি সেজে তার সঙ্গে কথা বলছিলেন। অভিনয়টা বেশ ভালোই হয়েছিল। আমরা জানি যে বাংলা সব দিক দিয়ে পিছিয়ে গেলেও একটা দিক কিন্তু অনেকদিন পর্যন্ত ধরে রেখেছে। একটা বিশেষ প্রজাতির উৎপাদনে বাংলা সর্বশ্রেষ্ঠ স্থানটা ধরে রেখেছে। সেই প্রজাতির নাম ইন্টেলেকচুয়াল। এরকম ইন্টেলেকচুয়াল আর বোধহয় কোথাও পাওয়া যায় না। এটা রবীন্দ্রনাথও টের পেয়েছিলেন। রবীন্দ্রনাথের সময় এদের উৎপাদ অতটা ছিল না, পরে অনেক বেড়েছে। তবুও তিনি দূরদ্রষ্টা ছিলেন, দূরদর্শী ছিলেন, তাই দেখতে পেয়েছিলেন এই প্রজাতিটিকে। তো এই ইন্টেলেকচুয়াল শব্দটা কোন বাংলা প্রতিশব্দ কেউ করে যাননি। তো রবীন্দ্রনাথের তৈরি একটা প্রতিশব্দ আছে, কারণ এদেরকে খুব ভালো রকম করে স্টাডি করে তিনি বুঝেছিলেন যে এরা ইন্টেলেকচুয়াল হয়েছে কারণ এদের রসবোধের অভাব আছে বলে। তাই ইন্টেলেকচুয়ালের বাংলা করেছিলেন অরসিক। তো সেটা একেবারে যে ডিরেক্টলি করেছেন তা নয়, এটা বুঝে নিতে হবে অরসিকের স্বর্গপ্রাপ্তি থেকে। তো বাংলার ইন্টেলেকচুয়াল তথা অরসিক গোকুলনাথ দত্ত মৃত্যুর পরে স্বর্গে গিয়েছেন। স্বর্গে গিয়ে তার দৃষ্টিভঙ্গি থেকে স্বর্গের পর্যালোচনা করছেন। তো আমরা দেখি স্বর্গে গিয়ে তার কেমন লাগছে, তার মতামতই বা কি। আমি দেখছি স্বর্গটি স্বাস্থ্যের পক্ষে দিব্য জায়গা হয়েছে। এ সম্বন্ধে প্রশংসা না করে থাকা যায় না। অনেক উচ্চে থাকার দরুন অক্সিজেন বাষ্প পরিবেশ বিশুদ্ধ পাওয়া যায়। এদিকে রাত্রিকাল না থাকাতে নন্দনবনের তরুলতাগুলি কার্বনিক অ্যাসিড গ্যাস পরিত্যাগ করবার সময় পায় না। হাওয়াটিও বেশ চমৎকার। এদিকে ধুলো নেই, তাতে করে রোগের বীজ একেবারে নষ্ট হয়েছে। কিন্তু আমি সন্দেহ করি ধুলোয় রোগের বীজ উড়ে বেড়ায়, এই সংবাদ এখনো এদের কানে এসে পৌঁছেছে কিনা। এরা সেই যে এক সাম্যেদের গাথা নিয়ে পড়েছেন, এর বেশি আর ইন্টেলেকচুয়াল মুভমেন্ট অগ্রসর হলো না। পৃথিবী দ্রুত বেগে এগিয়ে চলেছে, আর স্বর্গ যেমন ছিল তেমনি আছে।
কনজারভেটিভ যতদূর হতে হয়। তাই এখানকার শিক্ষা দপ্তরে একবার পণ্ডিত বৃহস্পতির সঙ্গে একটু আলোচনা করে দেখি। আচ্ছা পণ্ডিত মশাই, এই যে সামবেদের গান হচ্ছে, আপনারা তো বসে বসে মুগ্ধ হয়ে শুনছেন, কিন্তু কোন সময়ে প্রথম রচনা হয়ে তার কোনো ঐতিহাসিক তথ্য সংগ্রহ করতে পেরেছেন কি? কি বললেন? আপনাদের স্বর্গে ইতিহাস নেই? আপনাদের সমস্তই নিত্য? সুখের কথা, সুখের কথা। ষোলবালকদের তারিখ মুখস্থ করতে হয় না, কিন্তু এতে করে কি বিদ্যা চর্চা অনেকটা অসম্পূর্ণ থাকে না? ইতিহাস শিক্ষার উপযোগিতা চার প্রধান শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। প্রথমত, মনোযোগ দিচ্ছেন কি? গান শুনতেই ব্যস্ত, তার আবার মন দেবে কি করে? পৃথিবী ছেড়ে আপনি এদের কাউকে যদি একটা কথা বোঝাতে পেরে থাকে, শুনছে কি না শুনছে মুখ দেখে কিছু বোঝবার জন্যে, কাউকে কিছু বললে কেউ তার কোনো প্রতিবাদ করে না, আর কারো কথার কোনো প্রতিবাদ করলে কেউ একটা জবাব দেয় না। শুনেছি এখানে আমাকে 5.5 কোটি 15.5 লক্ষ বছর কাটাতে হবে, তাহলেই তো গেছি। আত্মহত্যা করে যে নিশ্চিতি পাবো সে সুবিধাও নেই। এখানকার সাপ্তাহিক মৃত্যু তালিকা অন্বেষণ করতে গিয়ে দেখলাম এখানে মৃত্যুই নেই। তবে অশ্বিনী কুমার নামক 2 ভাই যে পদটি পেয়েছেন, তাদের যদি বাঁধা খোরাক বরাদ্দ না থাকতো তাহলে সমস্ত সপ্তস্বর্গ ঝেঁটিয়ে 1 পয়সা ভিজিট যুক্ত কিনা সন্দেহ। তবে কি জন্য যে ওরা এখানে রয়েছেন আমাদের মানুষের বুদ্ধিতে বুঝতে পারিনি। থাকতো একটা মিউনিসিপ্যালিটি, নিয়ম মতো কাজ হতো, তাহলে তো আমি সর্বাগ্রে ওই 2টি হেলথ অফিসারের পদ উঠিয়ে দেওয়ার জন্য লড়তুম। এই যে সবার মধ্যে রোজ অমৃত ছড়াছড়ি যাচ্ছে, তার কোথাও কোনো হিসেব আছে? সেদিন তো শচী ঠাকুরকে স্পষ্টই মুখের উপর জিজ্ঞাসা করলাম, ম্যাডাম স্বর্গের সমস্ত ভাড়া তো আপনার জিম্মায় আছে, পাকা খাতায় হোক খসড়ায় হোক, তার কোথাও কোনো নিদর্শন রাখেন কি? হাতচিটা কি রসিদ কি কোন রকম নিদর্শন রাখা হয়? শচী ঠাকুর বোধ করি আমার কথা শুনে রাগ করলেন। স্বর্গ সৃষ্টি হয়ে অবধি এমন প্রশ্ন কেউ তাকে কোনোদিন জিজ্ঞাসা করেন। আরে বাবা, যা পাবলিকের জিনিস তার একটা রীতিমতো জবাব নিয়ে থাকা দরকার। এই বোধটা এদের কারো দেখতে পায়নি। অজস্র আছে বলে কি অজস্র খরচ করতে হবে? না, এখানে যদি আমাকে বেশি দিন থাকতে হয় তাহলে এখানকার সমস্ত বন্দোবস্ত আগাগোড়া রিফর্ম না করে আমি নড়ছি না। আমি দেখছি প্রথমেই দরকার একটা এজিটেশন। এই জিনিসটা স্বর্গে একেবারেই নেই। সমস্ত দেবতা এই বেশ সন্তুষ্ট হয়ে বসে আছেন। এদের এই 33 কোটিকে একবার রীতিমতো বিচলিত করে দিলে তবেই কাজ হবে। এখানকার লোক সংখ্যা দেখে আমার প্রথমেই মনে হয়েছিল যে এখানে একটা বেশ বড় ধরনের সাপ্তাহিক কিংবা দৈনিক খবরের কাগজ চালানো যেতে পারে। আমি যদি এডিটর হই তাহলে আর 2 জন উপযুক্ত সাব এডিটর পেলে কাজ আরম্ভ করে দিতে পারি। প্রথমত নারদকে দিয়ে একটা বিজ্ঞাপনগিরি করতে হবে, তারপরে বিষ্ণুলোক, ব্রহ্মলোক, সূর্যলোক, চন্দ্রলোক সব লোকে লোকে কয়েকজন নিয়মিত সংবাদদাতা নিযুক্ত করতে হবে। এই কাজটা যদি আমি করে যেতে পারি না তাহলে স্বর্গের আর এই চেহারা থাকে না। যারা সব দেবতাদের ঘুষ দিয়ে স্বর্গে আসে, প্রতিটি সংখ্যায় যদি তাদের একটি করে সংক্ষিপ্ত মর্ত জীবনী বার করতে পারি তাহলে স্বর্গীয় মহাত্মাদের মধ্যে একটা সেন্সেশন পড়ে যাবে। যাই, আমার এই প্রস্তাবটা একবার দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে তুলে দেখি। দেখুন মহেন্দ্র, আপনার সঙ্গে আমার গোপনে কিছু অপ্সরাগণ এখানে রয়েছেন দেখছি, আমি জানতাম না। ঠিক আছে, আমি এখন আসি। আরে শচী দেবীও যে এখানে বসে আছে, আর ওই বুড়ো বুড়ো দেবর্ষি রাজর্ষি গুলোই বা হাঁ করে কি দেখছে। দেখুন মহেন্দ্র, স্বর্গে স্বায়ত্ত শাসন প্রথা প্রচলন করেননি বলে এখানকার কাজকর্মগুলো ঠিক তেমন ভালো রকম করে চলছে না। আপনি যদি কিছুকাল এই নাচ বাজনা বন্ধ রেখে আমার সঙ্গে আসেন তাহলে আমি আপনাকে হাতে হাতে দেখিয়ে দিতে পারি যে এখানকার কোনো কাজেরই কোনো বিধি ব্যবস্থা নেই। কাজ এমনতর পরিষ্কার ভাবে হওয়া উচিত যে চোখ বুলিয়ে দেখবা মাত্রই বোঝা যাবে এবং যন্ত্রের মতো চলবে। আমি সমস্ত নিয়ম নম্বরবাজি করে লিখে নিয়ে এসেছি। আপনার সহস্র চক্ষুর মধ্যে এক জোড়াও যদি এদিকে ফেরান, ঠিক আছে, তাহলে আপনাদের গান বাজনা চলুক, আমি আসছি। যা এখানকার একবার সংস্কৃতি দপ্তরে যাওয়া দরকার, সেখানে ভরতমুনির সঙ্গে একটু আলোচনা করে দেখি। আচ্ছা অধিকারী মশাই, শুনেছি আপনি গান বাজনায় খুব ওস্তাদ। মানে আমার 2-1টা প্রশ্ন আছে। মানে এই ধরুন গান সম্বন্ধে যে কটি প্রধান অঙ্গ, যেমন ধরুন এই সপ্তসুর, 3 গ্রাম, 21 মূর্ছনা, কি বললেন? আপনারা এসব মানেন না, আপনারা কেবল আনন্দটুকুই জানেন, তাই তো দেখছি। আর যত দেখছি তত অবাক হচ্ছে। আচ্ছা ভরত ঠাকুর, ওই যে ভদ্র মহিলাটি, কি যেন ওর নাম? রম্ভা। হ্যাঁ, উপাধিটা বলুন। উপাধি বুঝতে পারছেন না। যেমন ধরুন এই রম্ভা চাটুর্য কিংবা রম্ভা ভট্টাচার্য কিংবা ক্ষত্রিয় যদি হতো রম্ভা সিংহ,
ও, আপনাদের এখানে আবার এসব চলে না। তা ঠিক আছে, যা শ্রীমতী রম্ভা যে গানটি গাইলেন আপনারা তো তার যথেষ্ট প্রশংসা করলেন, কিন্তু রাগিনীটি কি আমাকে একটু অনুগ্রহ করে বলে দেবেন? একবার দেখছি সুতো ধৈবত লাগছে, আবার গোড়ার দিকে কোমল ধৈবত লাগছে, আবার ও, আপনাদের কেবল ভালোই লাগে, ভালো লাগার কোনো নিয়ম নেই। আমাদের ওখানে ঠিকঠাক উল্টো, ভালো না লাগলেও লাগতে পারে কিন্তু নিয়মটা থাকবে। আমাদের আপনাদের এখানে যেটি আবশ্যক সেটি নেই, আর যেটি না হলেও চলে তার অনেক বাহুল্য। এই সমস্ত শক্ত শব্দে ছিটিয়ে যদি আধখানা নিয়ম পাওয়া যায় ততক্ষণ তার হাজারখানা ব্যতিক্রম বেরিয়ে পড়ে। এই দেখুন না, এই যে সামনে সরানন বসে আছেন, এর 6টা মুন্ডুর মধ্যে 5টিরই কোনো অর্থ পাবার জন্য নেই। আর বাবা শরীর তত্ত্বের অবাক যে জানে সেও বলে দিতে পারে একটা ধরের উপরে 6টা মুন্ড নিতান্তই বাহুল্য। কি বললেন? ওর 6 মাথা স্তন পান করার জন্য 6টি মুন্ড ধারণ করতে হয়েছিল। আরে ওটা হলো গিয়ে মিথোলজি, আমি বলছিলাম ফিজিওলজির কথা। 6টি মুন্ড নয় ধারণ করতে হয়েছিল, কিন্তু পাকযন্ত্র তো একটির বেশি ছিল না। এই দেখুন না আপনাদের স্বর্গের বন্দোবস্তটা কিরকম, আপনারা শরীর থেকে ছায়াটাকে একেবারে বাদ দিয়ে দিয়েছেন। কেন? ওটা আপনাদের কি ক্ষতি করেছিল? আপনারা স্বর্গের লোক বললে হয়তো বিশ্বাস করবেন না, মানে আমি আমার ছায়াটাকে আমার জন্মকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত কখনো সম্মুখে, কখনো পশ্চাতে, কখনো দক্ষিণে, কখনো বামে সঙ্গে করে কাটিয়েছি। ওটাকে পুষতে আমার একদিনের জন্যও সিকি পয়সা খরচ করতে হয়নি এবং অত্যন্ত শান্তির সময় বহন করতে তিলমাত্র ভার বোধ করিনি। ওটাকে আপনারা বাদ দিয়ে দিলেন। এদিকে 6টা মুন্ড, 1000টা চোখ, 4টে হাত, এতে ভারও আছে, খরচও আছে। এদিকে ইকোনমি করার দিকে আপনাদের নজর নেই। ছায়ার বেলায় টানাটানি আর কায়ার বেলায় মুক্ত হস্ত। বাহবা দেখছেন, দেবতাদের মধ্যে আপনি সর্বপ্রথম আমার কথা। হ্যাঁ, বাহবা আমাকে দিচ্ছেন না, শ্রীমতী রম্ভাকে দিচ্ছেন। ঠিক আছে, আমি তাহলে আসি। না, এবার যাই একবার এখানকার মিলিটারি দপ্তরের সেনাপতি কার্তিকের সঙ্গে একটু আলাপ করা যাক। গুহ, আপনি ভালো আছেন তো? মানে আপনাদের এই মিলিটারি ডিপার্টমেন্ট সম্বন্ধে আমার দু একটা। ও ঠিক আছে, তাহলে আগে আপনাদের নাটকের অভিনয়টা হয়ে যাক। কেবল একটা কথা জিজ্ঞাসা করি, এই যে নাটকটির অভিনয় হচ্ছে, নাম তো শুনছি চিত্রলেখার বিরহ, এর উদ্দেশ্যটি কি আমাকে একটু বলে দিতে হবে। উদ্দেশ্য বুঝতে পারছেন না? উদ্দেশ্য দু রকমের হতে পারে, এক জ্ঞান শিক্ষা নয় নীতি শিক্ষা। কবি হয় এই গ্রন্থের মধ্যে একটি জাগতিক নিয়ম আমাদের সহজ করে বুঝিয়ে দিয়েছেন, নয় স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন যে ভালো করলে ভালো হয়, মন্দ করলে মন্দই হয়ে থাকে। ভেবে দেখুন, বিবর্তনবাদের নিয়ম অনুসারে এই পরমাণু পুঞ্জ ক্রমে ক্রমে কিভাবে এই বিচিত্র জগতে পরিণত হলো। কিংবা আমাদের ইচ্ছা শক্তি যে অংশে পূর্ববর্তী কর্মের ফল সেই অংশে বদ্ধ, যে অংশে পরবর্তী কর্মকে জন্ম দেয় সেই অংশে মুক্ত, এই চিরস্থায়ী বিরোধের সামঞ্জস্য কোথায়? কাব্যে যখন সেটি পরিস্ফুট হয় তখন কাব্যের উদ্দেশ্যটি হাতে হাতে পাওয়া যায়। চিত্রলেখার বিরোধের মধ্যে কোনটি আছে? আপনি তো দেখছি বিগলিত প্রায় হয়ে এসেছেন। আপনাদের এখানে যদি ফিজিওলজির নিয়ম বলে কিছু থাকতো তাহলে আপনার দ্বাদশ চক্ষু থেকে এক্ষুনি অশ্রুধারা প্রবাহিত হতো। যাই বলুন কার্তিক, এই বড়ই আফসোসের কথা, আপনাদের স্বর্গে এত কাব্য নাটকের ছড়াছড়ি যাচ্ছে, কিন্তু যদি করে একটা গবেষণা কিংবা চিন্তাশীলতার পরিচয় পাওয়া যায়, স্বর্গীয় মহাত্মাদের হাত থেকে সেরকম কিছুই বেরোচ্ছে না। দেখছি চিত্রলেখার বিরহ নাটকটি আপনার খুবই ভালো লেগেছে। ঠিক আছে, আপনি ওইটি দেখুন, আমি আসি। দেখুন দেবরাজ, স্বর্গে পরস্পর মতামত আলোচনার একটা স্থান না থাকাতে বড়ই অভাব বোধ করা যায়। আমার ইচ্ছা এই আপনাদের নন্দনকাননের পারিজাত কুঞ্জের মধ্যে যেখানে আপনাদের ওই নৃত্যশালা আছে তার পাশে একটা সভা স্থাপন করি, তার নাম দিই শতক্রত ডিবেটিং ক্লাব। তাতে আপনার নামটাও থাকবে, আবার স্বর্গেরও অনেক উপকার হবে। না না, মাফ করবেন, আমি অমৃত খাইনি, মানে আমি এগুলো পছন্দ করি না। আর যদি কিছু মনে না করেন তো বলি যে আপনারাও এগুলো ত্যাগ করুন। আমি দেখছি স্বর্গের দেবতাদের মধ্যে এই পান দোষটা কিছু প্রবল হয়েছে। অবশ্য ওটাকে আপনারা সুরা বলেন না, বললেও কিছু তৃপ্তি হয় না। পৃথিবীতে দেখতুম অনেকে মদকে ওয়াইন বলে সন্তোষ লাভ করতেন। সুরেন্দ্র, আপনি শ্রীমতী মেনকাকে যে সম্বোধনটা করলেন সেটা কি শুনতে ভালো হলো? মানে সংস্কৃত কাব্যনাটকে দেখেছি বাট এই ধরনের সম্বোধন প্রচলিত ছিল, কিন্তু আপনি যদি বিশ্বস্ত সূত্রে খবর নেন তো জানতে পারবেন ওগুলো এখন নিন্দনীয় বলে গণ্য হয়েছে। হ্যাঁ, আমরা কিভাবে সম্বোধন করি জানতে চাচ্ছেন? আমরা তো মাতৃ সম্বোধন করে থাকি, কখনো ভালো মানুষের মেয়ে বলি, আবার কখনো বাছাও বলি। আপনি এগুলোর কোনোটি এদের প্রতি প্রয়োগ করতে চান না, তবে আপনারা যেসব বিশেষণ এদের সম্পর্কে প্রয়োগ করেন তাতে রুচির পরিচয় পাওয়া যায় না। কি বললেন? স্বর্গে সুরুচিও নেই, কুরুচিও নেই।
প্রথমটি যে নেই সে বিষয়ে সন্দেহ করি না, তবে দ্বিতীয়টি যে আছে তা এক্ষুনি প্রমাণ করে দিতে পারে। কিন্তু আপনারা তো আমার কোনো কথাই কানে নিচ্ছেন না। দেখুন সচি, আমাদের এই সভ্য সমাজের মধ্যে যে সমস্ত দোষ প্রবেশ করেছে সেগুলো দূর করার জন্য আমাদের বদ্ধপরিকর হওয়া উচিত। আপনারা স্বর্গাঙ্গনারাও যদি এই বিষয়ে শৈথল্য প্রকাশ করতে থাকেন তাহলে আপনাদের স্বামীদের চরিত্রের অবস্থা দিনে দিনে শোচনীয় হতে থাকবে। ওদের সম্বন্ধে, ওদের চরিত্রের অপযশ সম্বন্ধে যে সকল কথা প্রচলিত আছে সে তো আপনাদের অভিহিত নেই। মধ্যে মধ্যে যদি একটা সভা আহ্বান করে আমরা আলোচনা করি, আপনারাও সঙ্গে থাকেন, তাহলে ও কি উঠে পড়লেন যে ও গৃহকর্ম আছে বুঝি, তাই তো। শচী দেবী উঠে পড়লেন, সব দেবতারা উঠে পড়লেন, অকালে সভা ভঙ্গ করে সবাই চলে যাচ্ছেন আমাকে ফেলে। কাউকে কিছু বললে সে কথা বুঝতেও পারে না। হে ভগবান, সহস্র লোচন শতব্রত, আমার 5.5 কোটি 15.5 লক্ষ বছরের মধ্যে আর কতদিন বাকি আছে? কি বললেন? 5.5 কোটি 15,49,999 বছর। গোকুলনাথ এবং 33 কোটি দেবতার যুগপৎ দীর্ঘশ্বাস। শান্তিনিকেতনের কবি, অধ্যাপকরা, শিল্পীরা সবাই মিলে একদিন রবীন্দ্রনাথকে এসে ধরলেন, আমরা শনিবার বিকেলে একটা আড্ডায় বসতে চাই, সেখানে আমরা সবাই চা খাবো আর আড্ডা দেব। সেই চায়ের আড্ডা নিয়ে তারা রবীন্দ্রনাথকে আবদার করলেন একটা গান লিখে দিতে হবে, যেটা সেই চায়ের আড্ডার প্রথম দিন যে গানটা দিয়ে উদ্বোধন হবে অনুষ্ঠানে। তো রবীন্দ্রনাথ লিখে দিলেন সেই চায়ের আড্ডার গান। হায় 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 দিন চলে যায়, হায় 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 দিন চলে যায়, চাস্পৃহ চঞ্চল চাতক দল চল 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 হে, টগ বগ উচ্ছল কাঠলি তল জল কল কল হে, হায় 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 দিন চলে যায়, হায় 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 এলো চীন গগন হতে, পূর্ব পবন স্রোতে শ্যামল রসধর পুঞ্জ, শ্রাবণ বাসরে রস ঝর ঝর ঝরে, ভুঞ্জ হে ভুঞ্জ বল বল হে, হায় 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 দিন চলে যায়, হায় 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 এসো পুঁথি পরিচারক তদ্ধিত কারক, তারক তুমি কান্ডারি, এসো গণিত ধুরন্ধর কাব পুরন্দর ভূবিবরণ ভান্ডারী, এসো পুঁথি পরিচারক তদ্ধিত কারক, তারক তুমি কান্ডারী, এসো গণিত ধুরন্ধর কাব পুরন্দর ভূবিবরণ ভান্ডারী, এসো বিশ্ব ভারনত সুস্বরুটিন পথ মরু পরিচারণ ক্লান্ত, এসো হিসাব পত্তর ত্রস্ত তহবিল মিল ভুলগ্রস্ত, লোচন ভ্রান্ত ছল ছল হে, হায় 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 দিন চলে যায়, হায় 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 এসো গীত বিধি চর তম্বুর কর ধর, তান তাল তল মগ্ন, এসো চিত্রে চটপট ফেলি তুলি কপট রেখা বর্ণ বিলগ্ন, এসো গীত বিধি চর তম্বুর কর ধর, তান তাল তল মগ্ন, এসো চিত্রে চটপট ফেলি তুলি কপট রেখা বর্ণ বিলগ্ন, এসো কনস্টিটিউশন নিয়ম বিভূষণ তর্কে অপরিশ্রান্ত, এসো কমিটি পলাতক বিধান ঘাতক, এসো দিগ্ভ্রান্ত টলমল হে, হায় 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 দিন চলে যায়, হায় 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 দিন চলে যায়, চাস্ত
গৃহ চঞ্চল চাতক দল চলো 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 হে। টগ বগ উচ্ছল কাঠফুলি তল জল কল কল হে। হায় 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 দিন চলে যায়, হায় 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 দিন চলে যায়। নমস্কার, আমাদের অনুষ্ঠান এখানে শেষ হলো। শুভরাত্রি, সবাইকে অনেক ধন্যবাদ।